আসসালামু আলাইকুম। উই আর এক্সট্রিমলি সরি। আসলে টেকনিক্যাল ইস্যুস আমাদের হাতে থাকে না। আমরা প্রোগ্রাম শুরু করার কথা ছিল ঠিক ৮টায় বাংলাদেশ সময় এবং ৮টায় আমরা শুরু করছিলামও। সামহাউ হচ্ছে ওয়াইফাই ইস্যু এবং আরো একটা ইস্যুর কারণে আমাদের ইভেন্টটা ঠিক ওই মুহূর্তে ২ মিনিট চলার আগেই ক্যানসেল করে দিতে হইছে। উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট। And we are sorry in advance যদি সামনে আবারও কোনো টেকনিক্যাল ইস্যুস হয়ে যায় throughout the session. Okay. So if something happens like that, sorry in advance. যাই হোক আমরা কথায় ফিরে আসি। আমি যেমনটা বলতেছিলাম আমি শাহরিয়ার উদ্দিন। এইখানে পড়ালেখা করতেছি এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স এ ইউনিভার্সিটি অফ মেইনে এবং আমাদের সাথে আছেন আজকে সাজনদা। সাজনদা হচ্ছে এইখানে পড়ালেখা করতেছেন এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স এ বল স্টেট ইউনিভার্সিটিতে। সো আমাদের এই সাস্ট বিবিএ ইন নর্থ আমেরিকা প্ল্যাটফর্মের এটা আজকে দ্বিতীয় সেশন। আমরা যখন এই প্ল্যাটফর্ম শুরু করি আমাদের মোটামুটি কি পারপাস যেগুলো ছিল এর মধ্যে মেইন যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য মাঝে মধ্যে কিছু ইনফরমেটিভ সেশন আয়োজন করব। সো so that students can get some knowledge throughout the session. এর মূল কারণ হচ্ছে আমরা যখন প্রস্তুতি শুরু করি তখন আসলে প্রচুর প্রবলেম ফেস করছি এই ইনফরমেশন গ্যাদারিং নিয়ে। কারণ সিনিয়রদের মধ্যে ডিপার্টমেন্টে খুব কম ছিলেন যাদেরকে আমরা চিনতাম বাহিরে পড়ালেখা করতেছেন। ইনফ্যাক্ট বাহিরে পড়ালেখা করতেছেন এর সংখ্যাই ছিল অনেক কম। সো আমরা চিনতাম বলেও লাভ নাই, মেইনলি ছিলেনই না। খুব হাতে গোনা ২-১ জন এক্সাম্পল ছিলেন যার ফলে হচ্ছে ভাইদের থেকে যেটুকু ইনফরমেশন জানা যায় জানতাম এবং বাকিটা হচ্ছে সামহাও নিজেদের ম্যানেজ করা লাগতো। সো উই ফেল্ট লাইক দ্যাট যে যখন আমরা যদি স্টুডেন্ট এইখানে আমরা যদি প্রচুর ভালো ইনফরমেশন প্রোভাইড করতে পারি সবাইকে, সেই ক্ষেত্রে হয়তো বা আরো ভালো ভালো জায়গায় আমাদের জুনিয়ররা যাবেন বা ক্ষেত্র বিশেষে আমাদের সিনিয়ররা হয়তো বা যাবেন। এখানে আসার পর থেকে অনেক জুনিয়রের সাথে কথা হয়, অনেক সময় অনেক সিনিয়রদের সাথে কথা হচ্ছে। সো যখন আমরা ইন্ডিভিজুয়ালি কথা বলি মনে হয়েছে যে ইন্ডিভিজুয়ালি কথা বললে হয়তো বা অনেক সময় আমি একা যে ইনফরমেশন জানি এটা অনেক ক্ষেত্রে অনেকের জন্য প্রপার নাও হতে পারে। সেক্ষেত্রে আমি যদি আরো ১-২ জন সিনিয়র আমাদের যদি এখানে এসে ইনফরমেশন শেয়ার করেন, জুনিয়ররা ডিফারেন্ট পারপাস ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে ইনফরমেশন গুলো জানতে পারবে, সেক্ষেত্রে অবশ্যই তাদের বেনিফিট কম্পারেটিভলি বেশি হবে। এইসব চিন্তাধারা থেকেই হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্ম শুরু করা এবং আজকে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় সেশন। সো আমি প্রথমেই সাজনদাকে ধন্যবাদ দিব। কারণ এই ব্যস্ত ব্যস্ত জীবনের মধ্যে হচ্ছে যে সময় বের করে যেটুক সময় ম্যানেজ করে ওই সময়টা বের করে একটা সেশন অ্যাটেন্ড করা ইটস নট ইজি টু বি অনেস্ট। সো যদিও সেশনটা অনলাইন ঘরে বসেই করা যায়, বাট এই ইউএস এর স্টাডি মেনটেন করা, জব লাইফ মেনটেন করা, পার্সোনাল লাইফ মেনটেন করা সবকিছু মেনটেন করে একটা সেশনের জন্য ওকে ফাইন আমি থাকবো বলে দেয়াটা ইটস নট এন ইজি থিং। আমার এটা মনে হয় পার্সোনালি। কারণ আমি ইউএসএ তে আসার পর আমি নিজেও ফেস করতেছি যে অবশ্যই সবকিছু মেইনটেইন করে চলা অবশ্যই একটা টাফ ব্যাপার। সো যাই হোক সাজনদাকে ধন্যবাদ। যারা নতুন দেখবেন একেবারে সেশনটা, কারণ সাজনদা অবশ্যই ৩-৪ বছর আগে ডিপার্টমেন্ট ছেড়ে দিয়েছেন। সো যারা সাজনদাকে চিনেন না তাদের উদ্দেশ্যে আমি সাজনদার অল্প একটা ইন্ট্রোডাকশন দেওয়ার ট্রাই করব। সো সাজনদা ছিলেন আমাদের ডিপার্টমেন্টের ২০১১-১২ সেশনের স্টুডেন্ট এবং তিনি অ্যাকাউন্টিং এর ইনফরমেশন সিস্টেম থেকে হচ্ছে এখানে মেজর ছিল উনার। এবং আই মাস্ট সে সাজনদা ওনার একাডেমিক পারফরমেন্সের জন্য প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড প্রাপ্ত ছিলেন। অ্যান্ড বর্তমানে তিনি হচ্ছে ইউএসএ তে পড়ালেখা করতেছেন বল স্টেট ইউনিভার্সিটিতে এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স প্রোগ্রামে। দাদা এই প্রোগ্রামে আসার জন্য মেইনলি উনি জিমেট অ্যাটেম্প্ট করছিলেন। সো যারা আমাদের আজকের সেশন জিমেট নিয়ে না, বাট যারা হচ্ছে জিমেট নিয়েও যদি কারো কোনো কুইরিজ থাকে সাজনদাকে ফেসবুকে বা এনি হাউ নক দিলে অবশ্যই হয়তো ইনফরমেশন পাবেন। এই জন্য আমি কথাটা বলে রাখলাম যে সাজনদা জিমেটও দিয়ে আসছেন। এন্ড রিসেন্টলি দাদা জিআরইও দিচ্ছেন বিকজ দাদা ক্যারিয়ার ট্র্যাকে আরো সামনে যেতে চান। সো দাদা জিআরইও দিচ্ছেন। সো অনেকের আবার কনফিউশন থাকে জিমেট দিব না জিআরই দিব কোনটা আগানো উচিত, এটা নিয়েও যাদের কনফিউশন থাকবে এই ক্ষেত্রে দাদার সাথে কথা বললে হয়তো ফিউচারে হেল্প পাবেন। আমি আবারও বলছি আমাদের আজকের সেশন এটা নিয়ে না, আমরা আজকে মূলত কথা বলবো যে বিজনেস স্কুলের ফান্ডিং, বিজনেস স্কুলে ফান্ডিং বিষয়টা কি, ফান্ডিং আসলে কি কি ধরনের থাকে, ফান্ডিং পাওয়ার জন্য আমাদের কিভাবে আগানো উচিত, আমরা কিরকম ভাবে ইউনিভার্সিটি খুঁজবো এটা নিয়ে কথা বলবো। দেন আমরা কথা বলবো হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি সিলেকশনের জন্য কি কি ক্রাইটেরিয়া মেনটেন করা উচিত
এই বিষয়গুলো নিয়ে আমরা শুধু কথা বলবো এমন না, আমরা ট্রাই করব হচ্ছে এগুলো প্র্যাকটিক্যালি শো করার জন্য। সো বিফোর উই মুভ ইনটু দ্য সেশন, আমি সাজনদাকে বলবো ওনার ব্যাপারে উনি আর একটু যদি অ্যাড করে ফেলেন, আমি তো ঠিক মতো বলতে পারি নাই, এবং আমি সাজনদাকে রিকোয়েস্ট করব আমাদের এই সাস্ট বিবিএ ইন নর্থ আমেরিকা প্ল্যাটফর্ম সম্পর্কে ওনার কোনো অপিনিয়ন থাকলে সেটা শেয়ার করার জন্য। দেন উইল মুভ দ্য সেশন। ওকে, সাজনদা প্লিজ। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি 2011 সেশনে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে অ্যাকাউন্টিং এ বিবিএ এমবিএ করে দেন আমেরিকাতে চলে আসি। সো বেসিক্যালি আইডিয়াটা প্রথমে আমি দেখলাম যে সম্ভবত মেহেদি গ্রুপে পোস্ট করছিল যে সে এরকম একটা গ্রুপ খুলতে চায় বা সামথিং লাইক দ্যাট, যে জুনিয়র যারা আছে তাদেরকে যাতে এই ধরনের কোনো ইনফরমেশন সেশন করা যায় এবং বিভিন্ন ইভেন্ট করা যায়। সো তখনই আমি দেখছিলাম মূলত। সো ব্যাপারটা ভালোই ছিল যে, কারণ আমরা যখন আসছিলাম আমরা পার্সোনালি কোনো বড় ভাই বা আপু যারা আছেন তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। সো এখন যেহেতু একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, অবশ্যই জুনিয়র যারা আছে বা সিনিয়রও যারা অনেকে আসতে চান, হয়তো এখন পড়াশোনাতে নাই বা এই ধরনের সেশন বা কোনো ধরনের ইভেন্ট হলে তখন ওই ইনফরমেশনটা তারা গ্যাদার করতে পারবেন। সো ডেফিনেটলি এটা একটা ভালো সুযোগ যারাই মানে ইনফরমেশন গ্যাদারিং এ আছেন এবং ইউনিভার্সিটি সার্চ করা বা এইসব বিষয়ে জানতে চান, কারণ আমাদেরকে প্রত্যেকটা মানে যারা সিনিয়র ছিলেন ইন্ডিভিজুয়ালি নক করতে হয়েছে সবাইকে, যখন যা পারছি তা কালেক্ট করতে হয়েছে। সো অবশ্যই সাস্ট বিবিএ নর্থ আমেরিকা একটা ভালো প্ল্যাটফর্ম, এবং তোমরা অবশ্যই জানো যে আমাদের এখানে যে বড় বড় গ্রুপগুলো আছে, যেমন হায়ার স্টাডিজ, তারপর অন্যান্য যে গ্রুপ আছে নেক্সটপ, ওগুলাতে জেনারেলি বিজনেস স্কুল সম্পর্কে খুব একটা ইনফরমেশন পাওয়া যায় না। এটার বড় একটা কারণ বেশিরভাগ স্টুডেন্টরাই আসে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে। সো বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে খুব কম স্টুডেন্টরাই আসে, সেই জন্য পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন ওইভাবে অ্যাভেলেবল থাকে না। সো এই থেকে আমি বলবো যে তোমরা অনেক লাকি যে এরকম একটা প্ল্যাটফর্ম অলরেডি পেয়ে গেছো, এবং আমি জানি না অন্যান্য ইউনিভার্সিটিতে এরকম প্ল্যাটফর্ম আছে কিনা। সো আমাদের ছোট্ট ডিপার্টমেন্ট হলেও এই ধরনের প্ল্যাটফর্ম ডেফিনেটলি একটা বড় ভূমিকা রাখবে, যে ভবিষ্যতে আরো যারা আসতে চায় বা এখন থেকে যারা এই ধরনের ইনফরমেশন গ্যাদার করতে চায় যে কিভাবে অ্যাপ্লাই করা যায়, কি কি প্রসেস আছে। সো আমি মনে করি যে এই প্ল্যাটফর্ম অবশ্যই একটা ভালো ভূমিকা রাখবে। আর নিজের সম্পর্কে অলরেডি শাহরিয়ার বলে দিয়েছে, সো আর এক্সট্রা তেমন কিছু বলার নাই। এখন জাস্ট আমি এখানে এমবিএ করছি, আর ভবিষ্যতে দেখা যাক এখন কতদূর কি হয়। আচ্ছা, আমি ইনফরমালি দাদা সম্পর্কে আরেকটা ইনফরমেশন এড করব, ইফ দাদা ডাজন্ট মাইন্ড। যে দাদা হচ্ছে যখন ইউএসএ তে চলে আসেন, আই মিন এখানে যখন ওনার ফান্ডিং হয়, ভিসা হয়ে যায়, তখনকার সময় উনি হচ্ছে বিসিএস এর প্রিলিমিনারি এবং রিটেন দুইটাই শেষ হয়ে গেছিল। অলমোস্ট দুইটাতেই উনি খুব সাকসেসফুলি ফিনিশ করছিল এবং ভাইবা দেয়া কথা ছিল উনি। যাই হোক, তো ওইটা দেয়া হয় নাই দাদার। এটা ফরচুনেটলি আনফরচুনেটলি কোনটা বলা উচিত আমি জানি না, বাট আই থিঙ্ক দাদা লাইক it represents the amount of talent he has. Like, it's not easy to finish your preliminary and written stage in BCS and decide that আমি থাকবো না বাংলাদেশে, আমি হচ্ছে হায়ার স্টাডির জন্য মুভ করবো। এটা অনেক অবশ্যই একটা বোল্ড ডিসিশন হয়তো তাদের পার্সপেক্টিভ থেকে। সো ইট ওয়াজ এ গুড থিং আই গেস। যাই হোক, তো আমরা এখন দাদা সেশনে মুভ করব। যেমনটা আমি শুরুতে বলছিলাম যে আজকে আমরা মূলত কথা বলবো, শুধুমাত্র থিওরিটিক্যালি কথা বলবো না, আমরা ট্রাই করব সেটাকে প্র্যাকটিক্যালি শো করার, যাতে হচ্ছে যারা আজকে সেশন এখন দেখতেছেন বা ফিউচারে দেখবেন, আমাদের সেশনটা আমরা সবসময় বিলিভ করি যে এখন আমরা যেই রেকর্ডিংটা করতেছি শুধুমাত্র এখনকার জন্য না, এটা ফিউচারের একটা রেকর্ড হিসেবে থাকবে। যখনই যে জুনিয়র নক দিবে বা সিনিয়র হচ্ছে জানতে চাইবেন, হয়তো এই ভিডিওটা তাদেরকে ইনফরমেশন দিতে যথেষ্ট পরিমাণ হেল্প করবে। ওই পারপাজেই আমরা এটা ক্রিয়েট করা, আমরা ওভার দ্য জুম এটা ক্রিয়েট করে রাখতে পারতাম, বাট আমরা লাইভে ক্রিয়েট করি যাতে হচ্ছে এটা পাবলিক সবাই হচ্ছে দেখতে পারে যখন যার প্রয়োজন, এই জন্যই মেইনলি। আচ্ছা, যাই হোক, তো যেমনটা শুরুতে বলছি, আমরা আজকে কথা বলবো বিজনেস স্কুলের ফান্ডিং নিয়ে বা ওভারঅল এই ইউনিভার্সিটি সিলেকশন বা আরো অন্যান্য বিষয় নিয়ে। আমি শুরুতেই দাদা আপনাকে যে প্রশ্নটা রাখার ট্রাই করব, আমি যখন শুরু করি, আমি যখন একেবারে সার্চিং শুরু করি, আমার আসলে ফান্ডিং বিষয়টা নিয়ে খুব একটা আইডিয়াস ছিলই না, যে ফান্ডিং কি কি রকমের হইতে পারে বা ফান্ডিং কিভাবে ম্যানেজ করা লাগে এবং ফান্ডিং পাওয়ার অ্যাকচুয়াল বেনিফিটস গুলো আসলে কি কি। সো আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যে
ফান্ডিং এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনার এখন পর্যন্ত যে অভিজ্ঞতা তার আলোকে আপনি যদি ওভারঅল ডেসক্রিপশন দেন ব্রিফলি, যাতে হচ্ছে ফিউচারে এই প্রবলেমটা আর কি ফেস না করে। ওকে, সো বিজনেস স্কুলের ক্ষেত্রে আমরা বেসিক্যালি প্রথমেই যে কনফিউশনে ভুগি বা যে পার্টটাতে আমরা কনফিউজ থাকি যে ফান্ডিং, বিজনেস স্কুলে কি ফান্ডিং আছে কিনা, এবং ম্যাক্সিমাম যখনই আমরা এমনকি নেক্সট পেও যখন তোমরা কোনো পোস্ট দেখবা তখন ইউজুয়ালি দেখবা মানে অনেকেই বলবে যে বিজনেস স্কুলে কোনো ফান্ড নাই, নিজের টাকায় পড়তে হবে। এটা একেবারে মিথ্যেও না, আবার পুরোপুরি সত্যও না। কারণ হচ্ছে এখানে জেনারেলি যেগুলো এমবিএ প্রোগ্রাম আছে এগুলো স্পেশালি ডিজাইন ফর যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, যারা প্রফেশনাল লাইফে যেতে চায় তাদের জন্য। তো সেই ক্ষেত্রে দেখা যায় এগুলা আমরা যেভাবে বিবিএ করেই জাস্ট এমবিএ তে ভর্তি হয়ে গেলাম, ব্যাপারটাও এখানে এরকম না। এখানে এটা টোটালি প্রফেশনাল লাইফের জন্য ডিজাইন করা। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের ওইভাবে কোনো ল্যাব বা রিসার্চ অপরচুনিটি ওইরকম থাকে না এইসব প্রোগ্রামে। তো সেই জন্য ফান্ডিংটা মূলত আসে যাদের ল্যাব আছে, যাদের রিসার্চ অপরচুনিটি আছে, তাদেরকে ফান্ড করে বিভিন্ন অর্গানাইজেশন, যাতে ওইখান থেকে তারা পর্যাপ্ত গ্রাজুয়েট পায়। কিন্তু এমবিএ বা অন্যান্য মাস্টার্স ইন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এগুলোর ক্ষেত্রে যেটা হয়, ফান্ডিং করে মূলত বিভিন্ন কর্পোরেট এবং এলামনাই, যারা, তুমি মনে করো তুমি একটা ইউনিভার্সিটি যেতে চাও, সাপোজ আমি বল স্ট্রিটে আছি বা শাহরিয়ার ইউনিভার্সিটি অফ মেইনে আছি, তো তার ফান্ডিংটা আসতেছে কিন্তু তাদের এলামনাইয়ের কাছ থেকে এবং কর্পোরেটদের কাছ থেকে। কারণ আমাদের কোনো রিসার্চ অপরচুনিটি নাই, সো আমাদের এমন না যে আমরা গভর্নমেন্ট থেকে কোনো একটা রিসার্চ গ্রান্ট পাবো যেটা দিয়ে আমি ল্যাবে কাজ করব, এরকম হয় না। সো সেই জন্য বিজনেস স্কুলের ক্ষেত্রে ফান্ডিংটা একটু কম এবং একটু কম্পিটিটিভ। কিন্তু ফান্ড না, এই ব্যাপারটা সত্য না, কারণ আমরা এখন পর্যন্ত আমরা যারাই আসছি সবাই কম বেশি ফান্ড নিয়ে আসছি। কেউ ফুল ফান্ড, হাফ ফান্ড, যেই যা পেয়েছে ফান্ড নিয়ে আসছে। এবং আমার যেটা মনে হয়েছে ডেফিনেটলি ইউএসএ তে আসলে ফান্ড নিয়েই আসা উচিত, কারণ এখানকার টিউশন ফি প্লাস অন্যান্য ম্যাটেরিয়াল কস্ট দেন লিভিং কস্ট অনেক বেশি। আর শুধু এটা টাকার ক্ষেত্রেও না, তুমি যে কেউই যখন ফান্ড নিয়ে পড়তে আসবে, ব্যাপারটা অনারের যে তুমি তোমার পর্যাপ্ত মেরিট এবং অন্যান্য জিনিস দিয়ে কম্পিট করে তুমি 8-10 জন থেকে তুমি নিজেকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে পেরেছো। এবং এখন আমি মূলত চেষ্টা করব বিজনেস স্কুলে কি কি ধরনের ফান্ড থাকে এবং কি ধরনের পজিশন তারা অফার করে এগুলা নিয়ে একটু আইডিয়া দেয়ার। সো শাহরিয়ার, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। ওকে দাদা, ওয়েট। দেখা যাচ্ছে? ক্লিয়ারলি। ওকে, ওকে, ওকে। তো ফার্স্টে আমি র্যান্ডমলি একটা ইউনিভার্সিটি চুজ করে নিছি। শাহরিয়ার, দেখা যাচ্ছে এটা? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ওকে। সো সাপোজ আমি একটা ইউনিভার্সিটিতে চলে গেলাম, যেটা আইদাহো স্টেট ইউনিভার্সিটি। এখানে মানে আমি যেসব ইউনিভার্সিটি আজকে শো করবো এগুলো জাস্ট র্যান্ডমলি চুজ করা, এবং এগুলো হচ্ছে জাস্ট মানে ইনফরমেশনটা শো করার জন্য জাস্ট পারপাস। এটা এমন না যে তুমি এখানে অ্যাপ্লাই করতে হবে, এখানে অ্যাপ্লাই করলে ফান্ড পাওয়া যাবে বা এটা পাওয়া যাবে, এই ব্যাপারটা মোটেও এরকম না। এটা জাস্ট ফর লাইক প্রেজেন্টেশন পারপাস, জাস্ট আমি দেখানোর সুবিধার্থে এইরকম ইউনিভার্সিটি গুলো চুজ করে নিছি। So, এখানে আমি মূলত দেখাবো যে ওরা ফান্ড সম্পর্কে মূলত কি কি ধরনের ইয়ে আছে। যেমন আমরা যদি ইউনিভার্সিটি, আইদাহো স্টেট ইউনিভার্সিটির বিজনেস স্কুলের প্রোগ্রামে যাই, আমরা এখানে দেখতেছি বেঙ্গল সলিউশনস বলে এদের ইয়ে আছে। আচ্ছা, ওয়েট। আচ্ছা, প্রথমে হচ্ছে ওদের প্রোগ্রামে যাই। এখানে প্রোগ্রামে গেলে মূলত আমরা দেখতে পাবো, যেমন আমি যদি এমবিএ প্রোগ্রামে ঢুকি, তাহলে এখানে দেখা আছে যে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, তোমার কোনো ইনফরমেশন দরকার হয়, অ্যাডভাইজারের সাথে কথা বলতে চাও, এই জিনিস লেখা আছে। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে ফান্ডিং এর ব্যাপারটা দেখানো। Wait. আচ্ছা, যেহেতু ফান্ডিং এর আগে আরেকটা জিনিস চলে আসছে, ওইটা একটু কথা বলে নিই। এখানে একটা জিনিস দেখো, বেশিরভাগ ইউনিভার্সিটিতেই তুমি পাবা একটা ক্লাস প্রোফাইল দেয়া থাকে। ঠিক আছে, এটা সব জায়গায় থাকবে এমন না, অনেক ইউনিভার্সিটিতেই দেয়া থাকে। সেই ক্ষেত্রে তুমি এখান থেকে দেখে নিতে পারো যে এভারেজ জিপিএ কত। ওদের এভারেজ জিপিএ হচ্ছে 3.57।
মানে এগুলো হচ্ছে বেসিক্যালি একটা ধারণা দেওয়ার জন্য যে তাদের এমবিএ স্টুডেন্টস এর বেসিক্যালি কি কি ধরনের প্রোফাইল আছে, এবং এটা একটা বড় ইন্ডিকেটর হচ্ছে এভারেজ জিমেট। তুমি এভারেজ জিমেট বা জিআরই যেটাই দাও, তুমি নিজেকে কম্পেয়ার করার একটা ভালো উপায় হচ্ছে এভারেজ জিমেট। এখন তোমার যদি জিমেট থাকে 500, ডেফিনেটলি তুমি এখানে একটু ব্যাকওয়ার্ডে থাকবা, কারণ তোমার চেষ্টা করতে হবে যে তুমি এভারেজের উপরে নিজের প্রোফাইলকে রাখার জন্য। এখানে এভারেজ জিআরই আমরা দেখতে পাইতেছি, তা 306 ওদের এভারেজ, এন্ড ওদের এজ হচ্ছে এভারেজ 28। এবং এখানে আরো বিভিন্ন দেয়া আছে ক্রাইটেরিয়া, যে আইদাহো থেকে কতজন এখানে পড়তে আসছে, ইন্টারন্যাশনাল থেকে কতজন পড়তে আসছে। এবং এইটা আমি মনে করি খুব ভালো একটা ইন্ডিকেটর, মানে তুমি ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে। কারণ তুমি যদি দেখো কোনো ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা বেশি, তার মানে হচ্ছে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের প্রায়োরিটি দেয়, এবং ওইখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এডমিশন পাওয়ার একটা সম্ভাবনা আছে। সো এইগুলো মেজার করতে পারো যখনই কোনো বিজনেস স্কুলের কোনো প্রোগ্রামে তুমি সার্চ করবা। দেন হচ্ছে আমি ফান্ডিং এরিয়াটা, জাস্ট এ মিনিট। এখন একটা জিনিস এখানে বলে নেই, ফান্ডিং এর ক্ষেত্রে এই ব্যাপারগুলা কিন্তু ডিরেক্টলি কোনো পেজে সবসময় থাকে না, তোমাকে নিজে থেকে সার্চ করে নিতে হবে। সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, যে বিজনেস স্কুলের ফান্ড খুঁজতেছো সেই বিজনেস স্কুলের জাস্ট তুমি শারিয়ার স্ক্রিন না দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, সো বেসিক্যালি আমি যেটা বলছিলাম যে আমরা ফান্ডিং এর ব্যাপারটা অনেক সময় একটা পেজে ডিরেক্টলি শো করা থাকে না, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সাপোজ আমি এখানে গুগলে যে ডিরেক্ট লিখতে পারি যে আইদাহো স্টেট ইউনিভার্সিটি বিজনেস স্কুল অ্যাসিস্ট্যান্টশিপ, দাদা তাহলে এই যে তারা আমাকে আমি কি একটু এখানে কিছু লিঙ্ক দেবে। করতে পারি তাইলে সাথে? হ্যাঁ, এই ক্ষেত্রে কি আমি যে ইউনিভার্সিটিতে ঢুকতেছি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যদি আমি সার্চ করি সেক্ষেত্রে কি পাওয়ার সম্ভাবনা আছে? প্রত্যেক ইউনিভার্সিটিতে মনে হয় একটা সেন্ট্রাল সার্চিং পোর্টাল থাকে, রাইট? হ্যাঁ, 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 কিন্তু অনেক সময় দেখা যায় যে ওরা আলটিমেটলি ওই গুগলের সাথে সার্চিংটা রিলেট করে দেয়, তাই ওইখানে সার্চ করার থেকে ডিরেক্টলি গুগলে সার্চ করাই বেটার, মানে আমার কাছে যেটা মনে হয়েছে। আই সি ওকে। হ্যাঁ, বাট ওইটাও ইউজ করা যায়, প্রত্যেক ইউনিভার্সিটির একটা সার্চিং অপশন থাকে। সো ওইখান থেকেও তোমরা এটা ইউজ করতে পারো। সো আমি যেটা দেখাচ্ছিলাম, ওকে, সো এখন আমি ওইটা একটা ইয়ে করি, একটা মিনিট। রাইট, সো এখানে হচ্ছে ওদের বেঙ্গল সলিউশনস বলে, ওদের হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্টশিপ। দেন আমি চলে যাচ্ছি ফাইন্যান্সিয়াল এইডে। লুক, এখানে তাদেরকে বলছে যে বেনিফিট, এই যে গ্রাজুয়েট এন্ড ল্যাব অ্যাসিস্ট্যান্টশিপ, College of Business graduate students have the opportunity to apply for the competitive graduate or lab assistantship position. তাদের স্টাইপেন্ড দেখো, তাদের স্টাইপেন্ড হচ্ছে টাকা পার ইয়ার, along with both in-state and out-of-state tuition paid. আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, অনেক জিনিসই হচ্ছে ক্রোনোলজিক্যালি হয়তো হবে না, আমার চোখের সামনে অ্যাকচুয়ালি যা যখন আসতেছে আমি সেটাই এক্সপ্লেন করার চেষ্টা করব। সবকিছু হয়তো ক্রোনোলজিক্যালি বলবো না, কারণ ওইভাবে সবকিছু আসবে না, যেটা আমার সামনে আসতেছে আমি সেটাই আগে এক্সপ্লেন করব। সো ইন স্টেট আউট অফ স্টেট টিউশন ওইটা একটু পরে বলতেছি। সো ফান্ডিং নিয়ে যেটা কথা বলছিলাম, এখানে ফান্ডিং মূলত 3-4 ধরনের থাকে, এবং প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টশিপ। ওকে, এটা হচ্ছে সবচেয়ে দাদা গুরুত্বপূর্ণ ফান্ডিং আমার মনে অপরচুনিটি। হয়, সরি টু ইন্টারাপ্ট দাদা, তাইলে হচ্ছে হুম, হুম, আমি কথা বলতেছি বিকজ টু ব্রড দ্য ইনফরমেশন। আমার মনে হুম, হয় যে হুম, হুম, ফান্ডিং এর ওয়ান অফ দ্য দ্য মেইন থিং অ্যাবাউট ফান্ডিং ইজ অ্যাবাউট অ্যাসিস্ট্যান্টশিপ, রাইট? আই মিন হুম, হুম। অ্যাসিস্ট্যান্টশিপটাই হচ্ছে সবচেয়ে বড় ফান্ডিং যেটা আমরা খুঁজতে থাকি। মানে আমরা ফান্ডিং বলতে যেটা বুঝি আসার জন্য, সাধারণত যারা হচ্ছে মানে 2 বছর এই ডিগ্রি শেষ করতেই চাই উইদাউট ওয়ার্কিং আউটসাইড অফ দ্য ইউনিভার্সিটি, তারা মেইনলি আই গেস ফান্ডিং বলতে এই অ্যাসিস্ট্যান্টশিপটাই বুঝে। এম আই রাইট? ইয়েস। ওকে। হ্যাঁ, সো হ্যাঁ, সাহেব যেটা বলছিল, আমরা মূলত ফান্ড বলতে এই অ্যাসিস্ট্যান্টশিপটাই বুঝি। এখন এই অ্যাসিস্ট্যান্টশিপ জিনিসটা কি? অ্যাসিস্ট্যান্টশিপ জিনিসটা হচ্ছে মূলত যে তুমি কোনো প্রফেসর, বা হইতে পারে এটা, যদি কোনো প্রফেসর না হয়, কোনো একটা কোঅর্ডিনেটরের আন্ডারে তুমি যেটা করবা, তুমি সুপারভিশনে তুমি কাজ করবা। তো তুমি যদি কোনো প্রফেসরের সুপারভিশনে কাজ করো, সেই ক্ষেত্রে তুমি টিএ হিসেবে কাজ করতে পারো, মানে টিচিং অ্যাসিস্ট্যান্ট অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট,
যদিও আমি বলেছি যে আমাদের ল্যাব থাকে না, কিন্তু তারপরেও বিজনেস স্কুলে যে রিসার্চ পেপার ক্রিয়েট করা হয় সেইখানেও তুমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রফেসরের সাথে কাজ করতে পারো। তো সেই জন্য তোমার যেটা হচ্ছে, একজন স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টোটাল 20 আওয়ার কাজ করতে পারে, ঠিক আছে। যদিও তারা কিন্তু এখানে দেখাইছে যে তাদের হচ্ছে 19 আওয়ার পার উইক, তার মানে তাদের 20 আওয়ার প্রয়োজন নাই, তারা 19 আওয়ার করলেই হবে। কিন্তু জেনারেলি হচ্ছে হাইয়েস্ট তুমি 20 আওয়ার পার উইকলে কাজ করতে পারবা, এবং তার জন্য তুমি যদি এই প্রোগ্রামে যেতে পারো তাহলে তুমি রিমিনারেশন হিসেবে এই $13,163 তুমি পার ইয়ার। তো এখানে পার ইয়ার বলতে একটা জিনিস বলে রাখি, আমেরিকাতে কিন্তু হিসাব করা হয় সামার টাইম বাদ দিয়ে, তার মানে তুমি এই টাকাটা পাবা শুধুমাত্র ফল এবং স্প্রিং সেশনের জন্য, ঠিক আছে। সো এটা ডেফিনেটলি একটা মানে বেস্ট হ্যান্ডসাম অ্যামাউন্ট, কারণ হচ্ছে মাত্র 2 সেমিস্টারে তুমি এই টাকা পাচ্ছ। আর সামার সেমিস্টারে তোমার মানে ওপেন থাকবে, তুমি কোর্স নাও নিতে চাইলে নিতে পারো, আর তুমি অন্যান্য ইন্টার্নশিপ করা বা অন্য কোনো অ্যাসিস্ট্যান্টশিপে কাজ করার জন্য তোমার ওপেন থাকবে। সো এইটা গেল অ্যাসিস্ট্যান্টশিপের পার্টটা। দেন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্কলারশিপ। দাদা আমি অ্যাসিস্ট্যান্টশিপে হ্যাঁ। আরেকটা জিনিস যদি অ্যাড করতে চাই আপনারা হুম হুম জিজ্ঞেস হুম করতে, যে এইখানে আমরা স্টাইপেন্ডের অ্যামাউন্টটা শুধু দেখলাম, রাইট? এন্ড হুম হুম হুম। অ্যাসিস্ট্যান্টশিপের আই গেস আরো কয়েকটা বেনিফিট আছে। সো ইফ আই এম নট হ্যাঁ রং, সেটা হচ্ছে যে টিউশন ওয়েভ করে দেয় এস পার্ট অফ অ্যাসিস্ট্যান্টশিপ, রাইট? সেই ক্ষেত্রে টাকার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যামাউন্টটা আপনি যেটা বলছেন সেটা স্টাইপেন্ড। সো আমি যদি আরেকটু ক্লিয়ার করি, যে স্টাইপেন্ডটা হচ্ছে মান্থলি লিভিং এক্সপেন্স বিয়ার করার জন্য হচ্ছে স্টুডেন্টকে প্রোভাইড করে, এন্ড এর সাথে টিউশন ফিস যেটা ওইটা অ্যাসিস্ট্যান্টশিপের পার্ট হিসেবে অটোমেটিক্যালি কভার হয়ে যায়। এম আই রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্সপ্লেন করতেছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আমি এখন আরেকটা ইউনিভার্সিটির পেজে চলে আসছি, যেটা তোমরা দেখতে পারতেছো। আমি আসলে বেসিক্যালি এখানে ট্রাই করতেছি যে এই বিষয়গুলো কোথায় থাকে এবং কিভাবে তুমি দেখতে পারো। এখন আমরা দেখতেছি সাউথ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি, তাদের দেখো এখানে গাইডলাইন দেওয়া আছে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপের, ঠিক আছে। এখানে ওরা ভালো করে পজিশন গুলো এক্সপ্লেন করে দিছে। এখানে তুমি দেখতে পারো গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমার কাজ কি হবে, প্রাইমারি ডিউটি মানে হইতে পারে সেটা তুমি প্রক্টরিং করতেছো, প্রফেসরের ক্লাসে এক্সামে প্রক্টরিং করলা, মাঝে মধ্যে হয়তো টিউটরিংও করতে হতে পারে, ইনস্ট্রাকশন দেওয়া, লেকচারিং, যদি এত কিছু লাগে না, এগুলা তা জাস্ট তারা দিয়ে রাখে স্টুডেন্টদের হেল্প করার জন্য। আর যদি তুমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পজিশনে যাও তাহলে তুমি যেটা হবে, তুমি হচ্ছে রিসার্চে কোলাবোরেশন করবা প্রফেসরের সাথে, হইতে পারে সেটা তার কোনো ডিসার্টেশন রিসার্চ, থিসিস রিসার্চ। আর যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে যাও তখন যেটা হইতে পারে, তুমি হইতে পারে তোমার বিজনেস স্কুলের কোনো অফিসে তুমি গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছো, হইতে পারে তুমি ডিনস অফিসে ডিনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছো। সো ওইখানে তোমার কোনো রিসার্চ বা কোনো টিচিং থাকবে না, ওগুলো হবে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ। তুমি জাস্ট কম্পিউটার নিয়ে থাকবা, কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ যেমন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এই টাইপের ছোটখাটো জিনিস তুমি কাজ করবা। কিন্তু টিউশন ওয়েবারের ব্যাপারটা সিমিলার হবে, ঠিক আছে। এখন আসি টিউশন ওয়েবারের ব্যাপারটা। তুমি যদি জিএ পাও, মানে যেটা অ্যাসিস্ট্যান্টশিপ বা গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ আমরা বলি, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম লাইক অলমোস্ট মোস্ট স্কুলই হচ্ছে তোমার ইন স্টেট অথবা আউট অফ স্টেট টিউশন ওয়েভ করে দিবে। এখন হচ্ছে ইন স্টেট এবং আউট অফ স্টেট টিউশনটা কি, ইন স্টেট এবং আউট অফ স্টেট টিউশন ব্যাপারটা হচ্ছে, আমি দেখি এখানে তারা কি দিছে নাকি, এখানে যদিও তারা ইন স্টেট এগুলা কিছু বলে নাই। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি আরেকটা জিনিস করি। ওকে, আমি এখন চলে আসছি উম ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি, এটাও একটা ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। এইটার বিজনেস স্কুলে আমি যদি চলে আসি, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন স্টেট স্টুডেন্ট এক্সপেন্স $25,950। তার মানে ইন স্টেট হচ্ছে মূলত যারা ওই ওকলাহোমা থেকে পড়তে যাবে ওই প্রোগ্রামে, তাদেরকে দিতে হবে এতগুলা টাকা, ঠিক আছে। এখন আমরা তাহলে কি, আমরা হচ্ছি আউট অফ স্টেট, মানে আমরা তো অ্যাকচুয়ালি আউট অফ কান্ট্রি। সো আউট অফ স্টেট হোক আর যাই হোক আমাদেরকে ওইটাই পে করতে হবে। কিন্তু তারা আলাদা করে ইন্টারন্যাশনালদের জন্য দিয়ে রাখছে। দেখো এখানে হচ্ছে 41,258। এখন তোমাদের কাছে মনে হতে হবে পারে যে ভাই বাকিরা দিচ্ছে 25,000 আর আমাকে দিতে হচ্ছে 41,000। সো এটা কিছু করার নেই, স্বাভাবিক। তোমার দেশে হলে তুমি একটু অ্যাডভান্টেজ পাবা, সো এটা ওদের দেশ, ওরা একটু অ্যাডভান্টেজ পাবে। সো তারা হচ্ছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের জন্য একটু মানে কস্টটা বেশি করা হয় এখানে। সো এখানে দেখো তারা মানে সুন্দর করে দিয়ে দিছে সবকিছু, যে টিউশন ফি কত হবে, হাউজিং কত হবে,
বুক ম্যাটেরিয়াল কত হবে, তাহলে টোটাল তোমার খরচ আসতেছে এত, ঠিক আছে। এবং তারা আরো হেলথ ইন্স্যুরেন্স, পার্সোনাল এক্সপেন্স সব মিলে এত টাকা, তাহলে টোটাল দেখাই দিছে এত। এখন অ্যাসিস্ট্যান্টশিপ হলে তারা কিন্তু এখানে লেখছে উইদাউট অ্যাসিস্ট্যান্টশিপ। সো অ্যাসিস্ট্যান্টশিপ হলে যেটা হবে, তোমার এই টোটাল কস্টটা ওয়েভ হয়ে যাবে। দ্যাট মিনস আমরা যেরকম স্কুলে বা কলেজে যখন পড়তাম, যে আমরা জানি না তোমরা তোমাদের এগুলা মনে আছে কিনা, যেমন আমরা অনেকেই আমরা দেখেছি আমাদের সময় যে প্রধান শিক্ষক বরাবর লিখতো বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন, ঠিক আছে। তো ওইখানে ব্যাপারটা ওইরকমই, যে ওইখানে যেটা হয়তো আমাদের বেতনটা মওকুফ করে দিত। সো এখানেও ব্যাপারটা সিমিলার, তুমি যদি অ্যাসিস্ট্যান্টশিপ পাও মানে হচ্ছে তুমি যদি ওই প্রোগ্রামে কোন একটা কাজ পাও, তাহলে যেটা হবে তোমার টিউশন ফি টোটালি ওয়েভ হয়ে যাবে, ঠিক আছে। তবে এখানে কথা আছে, কথা হচ্ছে তোমাকে ফুল অ্যাসিস্ট্যান্ট পাইতে হবে। তুমি যদি হাফ অ্যাসিস্ট্যান্ট পাও, তাহলে তোমার হাফ টিউশন ওয়েভ হবে। এখানে হতে পারে যেমন 10,000 সামথিং। সো তুমি যদি টোটাল 20 আওয়ার অ্যাসিস্ট্যান্ট পাও, তাহলে সেটা টোটালি ওয়েভার হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে তোমার হাউজিং, বুকস এগুলা কিন্তু পার্সোনালি কভার করতে হবে। এবং এইটা কিভাবে কভার করবা? এইটা কভার করবা হচ্ছে ওই যে একটু আগে আমি আইডাহোর পেজে যেটা দেখাইছিলাম, এই যে তোমাকে 13,000 টাকা দিবে যেটা 2 সেমিস্টারে, ওইটা দিয়ে হচ্ছে তুমি তোমার হাউজিং, দেন বুকস, ম্যাটেরিয়ালস, ট্রাভেলিং এটসেট্রা যা আছে সেগুলা কভার করবা। এবং এইখানে দেখো তারা বলে দিচ্ছে এত টাকা আসে উইথ বোথ ইন স্টেট এন্ড আউট অফ স্টেট টিউশন পেইড। তার মানে হচ্ছে তুমি যদি এই প্রোগ্রামে যাইতে পারো, তোমার টোটাল আউট অফ স্টেট টিউশন পে করে দিবে ওরা, ওইটা তোমাকে পে করতে হবে না। কিন্তু খেয়াল রাখতে হবে অনেক প্রোগ্রাম আছে যেগুলাতে আউট অফ স্টেট টিউশন দেয় না, ওরা দেয় ইন স্টেট টিউশন। তো সেইখানে একটু ঝামেলা আছে। তাহলে যেটা হবে তোমার ইন স্টেট টিউশনটা মওকুফ হবে, কিন্তু বাকি যে আউট অফ স্টেট পোর্শন থাকবে সেটা কিন্তু আবার তোমাকে দিতে হবে। সো এখানে ব্যাপারগুলা একটু মানে তোমাকে জেনে নিতে হবে, যে যখনই তুমি ওই অ্যাসিস্ট্যান্টশিপ পেজে যাবা, দেখতে হবে এই অ্যাসিস্ট্যান্টশিপ পাইলে তোমার আউট অফ স্টেট টিউশন মওকুফ হচ্ছে কিনা, এটা হচ্ছে মানে মূল ব্যাপার। আর যেটা হচ্ছে স্কলারশিপের ক্ষেত্রে, হ্যাঁ দাদা, তাইলে আমার মনে হয় অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইছি। আমি র্যাপ আপ করার হ্যাঁ জন্য হ্যাঁ রিপিট হ্যাঁ, করি যারা মিস করে গেছেন, যে কেউ যদি অ্যাসিস্ট্যান্টশিপ ম্যানেজ করতে পারে, দাদা ভুল হলে আমার ধরাই দিন, ওকে। হুম তো হুম হুম, যদি অ্যাসিস্ট্যান্টশিপ ম্যানেজ করতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে তার যেসব বেনিফিটস হতে পারে, অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া মানে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ এর ক্ষেত্রে টিউশনটা ওয়েভ হয়ে যায়। এখন এখানে আই গেস 90% অফ দ্য ইউনিভার্সিটিজ হচ্ছে 100% টিউশন মকুফ করে দেয়। তবে কেউ কেউ বলে দিবে যে পার্শিয়াল টিউশন ওয়েভ করে, সেক্ষেত্রে ওরা উল্লেখ করে দিবে, রাইট। অথবা হুম। হচ্ছে কেউ কেউ বলবে যে আমরা ইনস্টেড টিউশন কভার করব। সাধারণত টিউশন ওয়েভ করা মানেই হচ্ছে আউটস্টেট বা যেই টিউশন ফিস ওভারঅল এটা কভার হওয়া। কেউ যদি ইনস্টেড কভার করে ওইটা সে উল্লেখ করে দিবে, এবং কেউ যদি পার্শিয়াল কভার করে সেটাও সে উল্লেখ করে দিবে। এখন এখানে টিউশন ফিস মানে অনলি টিউশন ফিসটা কভার করবে, সো আমাদের যে বুকস বা হেলথ ইন্স্যুরেন্স ওইগুলোর যে কস্ট ওইটা সাধারণত কভার করবে না। এবং অ্যাকর্ডিং টু দাদা যেটা বলছে যে ওই টাকাটা আমরা কিভাবে কভার করব, সেটা হচ্ছে আমরা যখন আমার এই যে টাকাটা দিবে স্টাইপেন্ড হিসেবে, ওইটা আমার লিভিং এক্সপেন্স প্লাস হচ্ছে অন্যান্য কস্টটাও কভার করে ফেলবে। সো দাঁড়াচ্ছে যে যেটা যে অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়া মানে আমার টিউশনটাও ওয়েভ হওয়া, মানে আমার টিউশন টোটালি কভার্ড, এবং আমার লিভিং এক্সপেন্স প্লাস অন্যান্য যে কস্ট সেটা হচ্ছে ওই স্টাইপেন্ড যেটা দিবে ওইটার থ্রুতে কভার হয়ে যাবে। সো আমি কি ঠিকঠাক বলছি তো দা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন নেক্সট যেই পার্টটা নিয়ে কথা বলতে পারি, হুম হুম, ফান্ডিং এর অন্যান্য ইস্যুস, সেটার মধ্যে অন্যতম হচ্ছে দাদা যেটা বলতেছিল যে স্কলারশিপ বা পরবর্তীতে অন্যান্য গুলো আসবে। আচ্ছা, তাহলে আমি একটু সার্চ করে ট্রাই করি। আমি মাঝখানে বলি, আমাদের এখানে যারা কমেন্ট করছে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য, আমিও আমরা চেষ্টা করব সেশনের শেষের দিকে প্রশ্নের উত্তর দেওয়ার। সো যারা অলরেডি সেশনে আছেন, কারো কোনো কোয়েরিজ থাকলে কমেন্ট সেকশনে পোস্ট করে রাখতে পারেন। সো এট দ্য এন্ড অফ দ্য সেশন আমরা এটা নিয়ে কথা বলবো, ওকে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন স্কলারশিপ পেজে চলে আসছি। তো স্কলারশিপ নিয়ে আসলে এত বেশি আমি কথা বলবো না, কারণ এটা খুব একটা বেনিফিটেড না। বাট একেবারে বেনিফিটেড না ব্যাপারটা আমি এরকম বলবো না। হ্যাঁ সেটাই। স্কলারশিপের ক্ষেত্রে যেটা হচ্ছে, যে স্কলারশিপে হচ্ছে তোমাকে আমরা যেরকম সাপোজ তুমি মনে করো আমরা যারা
এইচএসসি তে সাপোজ মনে করো তুমি যারা জিপিএ 5 ছিলে, বা যারা দেখা যাচ্ছে বিবিএ করার সময় যারা মনে করো টপ 5 এ ছিলা, তারা, আমি জানি না এখন এটা দেয় কিনা, সম্ভবত 1,000 বা 2,000 টাকা করে আমার আমাদেরকে দিত তো তখন। হ্যাঁ, তো এটা নিশ্চয়ই অনেকেই পেয়েছো যারা 3.75 বা সামথিং সিজিপিএ রাখ, বা একটু হয়তো ওইরকম। সো এইখানে ব্যাপারটা এরকম যে তুমি হচ্ছে যদি একটা ভালো সিজিপিএ দেখো, তারা কিন্তু সিজিপিএ দিয়ে দিয়ে দিছে টায়ার 2, টায়ার 3। তো তোমার সিজিপিএ রেঞ্জ অনুসারে তোমাকে একটা স্কলারশিপ ওরা দিয়ে দিবে, এবং এটা কত বছরের জন্য সেটাও বলে দিচ্ছে, কিন্তু এটা 4 বছরের জন্য। সো তুমি যখন এই অ্যামাউন্টটা পাবা, এটার মানে হচ্ছে যে তোমাকে একটা ফিক্সড অ্যামাউন্ট $7,500 তারা দিয়ে দিবে। ঠিক আছে, এটা দিতে পারে তারা সেমিস্টার ওয়াইজ ডিভাইড করে, মান্থলি দিতে পারে, ওইটা ম্যাটার না, বাট ফুল অ্যামাউন্ট এইটাই থাকবে। কিন্তু এখানে সমস্যা যেটা হচ্ছে, তোমার কোনো টিউশন ওয়েভ হবে না। তোমার ওই যে যেটা তুমি সাপোজ ওকলাহোমাতে দেখছো, সাপোজ তোমার আউট অফ স্টেট হচ্ছে 41,258, এই টোটাল অ্যামাউন্টটাই তোমাকে পে করতে হবে। দ্যাট মিনস দেয়ার ইজ জিরো রিডাকশন ইন টিউশন ফিস। ওকে, সো এটা একটা বড় বার্ডেন, কারণ হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য বড় বার্ডেনটা হচ্ছে টিউশন এন্ড ফিস। এবং এইটা যদি একেবারে জিরোতে করা যায়, মানে মকুব করা যায়, এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায় যে তুমি রিল্যাক্সে তুমি পড়াশোনা করতে পারো, মানে এক্সট্রা তোমার কস্ট নিয়ে মানে এত বেশি বিয়ারিং করতে হবে না। কারণ ওরা এই যে কস্ট গুলা দেখায়, যে হেলথ এন্ড ফুড, বুকস এন্ড এগুলো আসলে একটু বেশি করে দেখায়, কারণ এগুলা অত আসে না। এখানে তারা দেখাচ্ছে 12,110, বাট অ্যাকচুয়ালি এটা না, তোমার এত হবে না, কারণ আমরা অনেক কিছুই আমরা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিব। সো এগুলা দেখে এত না, মানে ভয় পাওয়ার কিছু নাই যে এত টাকা আমি কিভাবে কাভার করব। বা হেলথ ইন্স্যুরেন্সও তোমাকে এই $2,000 হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে, ব্যাপারটা এমন না। তুমি বাইরে থেকে, মানে মার্কেট প্লেস থেকে তুমি আরো অনেক কম দামে নিয়ে নিতে পারো। এবং তারা দেখো অনেক পার্সোনালও অনেক কস্ট দেখাইছে 5,000, এগুলো জেনারেলি তারা আমেরিকান পার্সপেক্টিভে ব্যাপারগুলা এক্সপ্লেইন করছে। সো তুমি তো আর মানে আমেরিকান পার্সপেক্টিভে জিনিসটা তুমি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিবা। সো অ্যাসিস্ট্যান্টশিপ পাইলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তোমার এটা জিরো হয়ে যাচ্ছে। কিন্তু স্কলারশিপ হলে যেটা হবে, তোমাকে জাস্ট একটা ফিক্সড অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, সেটা 4 বছর হতে পারে, 2 বছর হতে পারে, বা তুমি এমবিএ প্রোগ্রাম বা মাস্টার্সে গেলে 2 বছরের জন্য। কিন্তু তোমার এই অ্যামাউন্টটা কিন্তু কোনোভাবে রিডাক্স হবে না, এটা টোটালি যা আছে তাই থাকবে, এবং এটা টোটালি তোমাকে পে করতে হবে। সো এইটা আমাদের জন্য বার্ডেন। সেই জন্য আমরা হচ্ছে এনকারেজ করি সবাইকেই, আমরা যারা আসছি বা ভবিষ্যতে যারা আসবে, অবশ্যই অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে আসার ট্রাই করবে। আর যদি তুমি হইতে পারে যে তুমি বড় অ্যামাউন্টের একটা স্কলারশিপ পাইছো, সাপোজ $15,000, মানে অনেক ইউনিভার্সিটিতে বড় বড় অ্যাসিস্ট্যান্ট সাপোজ স্কলারশিপ অ্যামাউন্ট থাকে, সেই ক্ষেত্রে হয়তো তুমি ট্রাই করতে পারো। এটা এটা ডিপেন্ড করবে আপ টু ইউ, বাট আমাদের সাজেশন থাকবে অবশ্যই অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে আসা ট্রাই করার জন্য। চালিয়ে। হ্যাঁ দাদা, আমারও মনে হয় এটাই, বাট আপনি লাস্টে যেটা এড করে দিচ্ছেন আর কি, যে স্কলারশিপ যদি ভালো অ্যামাউন্টের হয় এবং কারো যদি সেলফ হুম। ফান্ড ব্যাকআপ থাকে, যে না আমি এত টাকা হ্যাঁ, ব্যাকআপ হ্যাঁ, হ্যাঁ। দিতে পারবো, সেই ক্ষেত্রে হয়তো বা আসা যেতে পারে। এবং আমি এইখানে ছোট আরেকটা ইনফরমেশন এড করার ট্রাই করি, যে সাধারণত অনেক সময় এরকম চিন্তা করা যেতে পারে যে আমি যখন স্কলারশিপ নিয়ে চলে যাচ্ছি, আমি যেহেতু এই টাকাটা কভার হয়ে যাবে, বাদ বাকি যে টাকাটা থাকবে আমি বাহিরে কাজ করে সামহাও এটা কভার আপ করে ফেলবো। সো যারা জানেন না, ইউএসএ তে এজ এ স্টুডেন্ট যদি কেউ আসে, তার জন্য আউট অফ ক্যাম্পাস কাজ করা লিগেল না। সেক্ষেত্রে হ্যাঁ, অন ক্যাম্পাস জব আপনি করতে পারবেন 20 আওয়ার্স উইকলি, যেটা অন্যান্য কান্ট্রি, ইউরোপ বা অন্যান্য দেশে গেলে আপনি আউট ক্যাম্পাস করেন 20 আওয়ার্স, ওইটা আপনি ইউএসএ তে আসলে অন ক্যাম্পাস হাইয়েস্ট করতে পারবেন। সো আপনি ওইভাবে ক্যালকুলেট করে নিতে হবে যে আমি স্কলারশিপে যেই টাকাটা দিয়ে যাচ্ছি, বাকি যেই টাকাটা থাকে ওইটা আমি অন ক্যাম্পাস কাজ করে পোষাতে পারবো কি পারবো না, অথবা আমি অন ক্যাম্পাস কাজ করে কি পরিমাণ ইনকাম করব এবং বাকি কি পরিমাণ টাকা হচ্ছে আমার বাসা থেকে নেওয়া লাগবে। এটা খুব ভালো করে ক্যালকুলেট করে যদি ফিজিবল মনে হয়, সেক্ষেত্রেই আসা উচিত। কেউ এরকম যদি চিন্তা করেন যে আমি চলে যাই, যাওয়ার পরে হচ্ছে আমি বাহিরে কিছু কাজ করে হয়তোবা ম্যানেজ করে ফেলবো, সো আমি সবার ইনফরমেশন রেখে হাতে বলবো যে এই জিনিসটা ইউএসএ তে লিগেল না। এখন আপনি পরবর্তীতে কিভাবে করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, বাট জাস্ট এজ এ ফ্যাক্ট অফ ইনফরমেশন আমি শেয়ার করে দিলাম। এন্ড দাদা, আমার মনে হয় তাইলে আমরা দুইটা মেজর ব্যাপার নিয়ে কথা বলছি। আরেকটা ইস্যুস থাকে মাস্টার্সে, এটা কতটুকু প্রোভাইড করে আমি জানি না, তারপরে যদি আপনি এটা নিয়ে একটু কথা বলেন, যে ফেলোশিপ ফেলোশিপ ব্যাপারটা কি এবং বিজনেস স্কুলে আসলে ফেলোশিপ আছে কি না। আমরা জানি এটাও ওয়ান অফ দ্য টাইপ অফ ফান্ডিংস, বাট এটা নিয়ে অনেকেরই আইডিয়া নাই বললেই চলে। ফেলোশিপ ব্যাপারটা আসলে মাস্টার্স লেভেলে এত কমন না,
কারণ হচ্ছে এগুলো মূলত দেয়া হয় যারা পিএইচডি লেভেলে কাজ করে, সেটা হতে পারে কোনো রিসার্চ প্রজেক্ট বা কোনো ডিসার্টেশন প্রজেক্টে যারা কাজ করতেছে, তারা মূলত ওই ফেলোশিপটা পায় এবং এটা একটা বড় অ্যামাউন্টের হয় জেনারেলি। এটা স্কলারশিপ থেকে আরো বেশি পরিমাণ টাকা থাকে এটাতে। আর যারা কোনো রিসার্চ প্রজেক্টে থাকবে তারাই মূলত পায়। আমি খুব একটা মাস্টার্স লেভেলে এটা দেখি নাই, হয়তো কোনো প্রোগ্রামে থাকতেও পারে। আমি প্রশ্নটা জিজ্ঞাসা করতেছি যদি কারো আর কি পিএইচডির ফিউচারে চিন্তা থাকে, যেহেতু অনেকেই হুম। পিএইচডি যাইতে চায়, এই জন্যই হচ্ছে ফেলোশিপের ব্যাপারটাও এড করে নিছি আর কি। আচ্ছা, হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে ফেলোশিপ, যখনই আমি অ্যাসিস্ট্যান্টশিপের জন্য এপ্লাই করব, তখনই ওই জায়গাতেই ফেলোশিপের অ্যাপ্লিকেশনটাও থাকে। এটাও ব্যাপারটা অনেকটা স্কলারশিপের মতো, যে স্কলারশিপ পাইলে যেমন তোমার টিউশন ওয়েভার হবে না, মানে তোমার টোটাল টিউশন যা আছে তাই দিতে হবে। ঠিক একইভাবে ফেলোশিপ পাইলেও সেম জিনিস, তোমাকে টিউশন টোটালি পে করতে হবে, টিউশনের কোনো ওয়েভ হবে না। আর ওইটাও অনেকটাই স্কলারশিপের মতোই, যে তোমাকে একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দেওয়া হবে। আহ, আর মানে ওই অ্যামাউন্টটা হচ্ছে একটু বেশি হবে, এবং এটা বেশিরভাগই রিসার্চের সাথে রিলেটেড। সো জেনারেলি এগুলো মাস্টার্স লেভেল থাকে না, তাই যারা পিএইচডি তে আসতে চাও বা পিএইচডি তে ভবিষ্যতে চিন্তা করতেছো কোনো বিজনেস স্কুলে যাওয়ার, তারা এই ফেলোশিপ ব্যাপারটা দেখতে পারো, যে ওইখানে হয়তো বড় অ্যামাউন্ট থাকবে। কিন্তু আলটিমেটলি মানে মূল কথা হচ্ছে এইটাই, যে সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে অ্যাসিস্ট্যান্টশিপ ম্যানেজ করা। কারণ সবচেয়ে বড় বার্ডেন যেটা টিউশন, ওইটা ওয়েভ করা হচ্ছে মূলত মানে আমাদের মূল টার্গেট। হ্যাঁ দাদা, আমি যেটা আসতে আচ্ছা, চাচ্ছিলাম, এখানে ফেলোশিপের আচ্ছা, একটা অ্যামাউন্টটা মিনিট। হ্যাঁ, ফেলোশিপের অ্যামাউন্টটা মনে আমি হয় দাদা এতই বড় থাকে যে অনেক সময় ক্ষেত্র বিশেষে সেটা দিয়ে টিউশনও কভার করে ফেলা যায়, এম আই রাইট? হ্যাঁ, এটা এটা হতে পারে, ক্ষেত্র বিশেষে এটা হতে পারে, এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। সেই ক্ষেত্রে আমি এখানে আরেকটা জিনিস দেখাতে যাবো, যেটা আমি মানে কালকে সার্চ করতে যেয়ে পাইছিলাম, যে যদিও আমরা এতক্ষণ বলে আসছি যে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ পাইলে তোমার ফুল টিউশন ওয়েভার, সো হিয়ার ইজ এ লাইক এক্সেপশন। দেখো এখানে দেয়া আছে, however the assistantship or appointment will not eligible for tuition remission or waiver. সো আমরা বলছিলাম যে 90% ইউনিভার্সিটি হচ্ছে অ্যাসিস্ট্যান্টশিপ পাইলে তোমার ফুল টিউশন ওয়েভ করে দিবে, কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে এই ইউনিভার্সিটি। এটা ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন ইউনাইটেড স্টেটস। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ উইসকনসিন মেডিসন। এটা হচ্ছে আসলে টপ 100 লেভেলের মধ্যে ইউনিভার্সিটি, এবং ওইটার বিজনেস স্কুল খুবই টপ বিজনেস স্কুল। সো অ্যাকচুয়ালি বড় বিজনেস স্কুলের ক্ষেত্রে যেটা হয়, যেমন মেডিসিন থেকে যারা পড়ে ওরা মূলত বড় বড় কর্পোরেটের সিইও লেভেলে যায়। সো এই ক্ষেত্রে যেটা হয়, তারা যেটা করছে এখানে, যে অ্যাসিস্ট্যান্টশিপ পাইলে তারা টিউশন ওয়েভার দিচ্ছে না তোমাকে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে এটা খেয়াল রাখার জন্য, যে অ্যাসিস্ট্যান্টশিপ মানেই কিন্তু টিউশন ওয়েভার না। আমরা বলছি 90%, কিন্তু তার মানেও 10% ইউনিভার্সিটি আছে যারা ওয়েভার দিচ্ছে না। এবং তখন দেখা যাচ্ছে কি, যে তুমি অ্যাসিস্ট্যান্টশিপ ব্যাপারটা অনেকটা ওই হয়ে যাচ্ছে স্কলারশিপের মতো, যে তুমি কাজ করলে টাকা পাচ্ছ, কিন্তু তোমার টিউশন রেমিশন হচ্ছে না। সো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এটা জাস্ট একটা এক্সেপশন ছিল, তাই আমি ভাবলাম দেখাই। এটা হচ্ছে তোমরা পাবা, এটা ইউনিভার্সিটি অফ উইসকনসিন মেডিসন, ওইটার বিজনেস স্কুলের পেজে গেলেই তোমরা এটা দেখতে পাবা। হুম। এটা সারিয়া। শেয়ার করার জন্য রিয়েলি থ্যাংক ইউ, বিকজ অনেকেই হুম, হয়তো হুম। আমাদের কথা থেকে ধরেই নিবে যে অ্যাসিস্ট্যান্টশিপ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফুল টিউশন উইভ হয়ে যাবে। বিষয়টা এমন ছিল না। হুম, আমি হুম, এই বেশ পারে হয়তো আপনার জিজ্ঞাসা করতাম, বাট আপনার কথায় চলে আসছে। হুম, সো হুম, এখন আমরা যাই দাদা, এতক্ষণ আমরা আসলে ফান্ডিং বিষয়টা কি, বিভিন্ন ধরনের ফান্ডিং নিয়ে আমরা ডিসকাস করছি। সো এখন আমার মনে হয় যে এই ফান্ডিং পাওয়ার প্রসেস নিয়ে কথা বললে ভালো হয়। আমি প্রথমে আমার এক্সপিরিয়েন্সটা অল্প করে শেয়ার করি, আপনি একটু ইলাবোরেট করেন। সো হুম। আমি যখন ফান্ডিং নিয়ে ঘাটাঘাটি করি, তখন আমার যেটা মনে হয়েছে যে প্রত্যেক ইউনিভার্সিটিতেই ফান্ড পাওয়ার প্রথম শর্তই হচ্ছে আমার এডমিটেড স্টুডেন্টস থাকা লাগবে। সো আমার এডমিশন পাওয়াটা ম্যান্ডেটরি। এখন ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে এক এক ইউনিভার্সিটির প্রসেস আমি দেখছি এক এক রকম। কেউ কেউ হচ্ছে যখন আমি অ্যাপ্লাই করি অ্যাডমিশনের, তখনই জিজ্ঞাসা করে নেয় যে ডু ইউ ওয়ান্ট এনি টাইপ অফ ফান্ডিংস বা অ্যাসিস্ট্যান্টশিপ, ওইখানে মার্ক করে দিলে আর অ্যাপ্লাই করা লাগতেছে না। কোনো কোনো ইউনিভার্সিটিতে দেখা লাগছে যে ওদের আলাদা জব পোর্টাল থাকে, সার্টেন টাইমের পরে ওরা পোস্ট করে, তখন যায় হচ্ছে অ্যাপ্লাই করতে হয়। আবার কেউ কেউ হচ্ছে ইন্টারভিউ কল করে আলাদা করে সবাইকেই। সো এটা আমার এক্সপিরিয়েন্স ছিল। আপনি যদি একটু শেয়ার করেন যে ফান্ডিং পাওয়ার প্রসেস আর কি কি হইতে পারে, বা আমি যেটা শেয়ার করছি ওইটা আসলে কতটুকু ভ্যালিড। হ্যাঁ, তুই সো অলরেডি শাহরিয়ার বলছে তার এক্সপিরিয়েন্স। সো এখানে আসলে মানে ডিফারেন্ট কিছু না, যে ব্যাপারটা হচ্ছে
ফান্ডিং এর ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় যে অ্যাসিস্ট্যান্টশিপের জন্য অ্যাপ্লাই করতে হয়। সো বেশিরভাগ ইউনিভার্সিটি দেখা যায় যে অ্যাসিস্ট্যান্টশিপ পেপারটা অ্যাপ্লিকেশনটা তুমি যখন এডমিশনের জন্য অ্যাপ্লাই করবা তখন তারাও এখানে একটা অপশন দিয়ে রাখে যে তুমি কি অ্যাসিস্ট্যান্টশিপের জন্য নিজেকে কনসিডার করতে চাও। সো এখন শুধু ওইখানে টিক দিয়ে দিলেই হচ্ছে তুমি অটোমেটিক্যালি তাদের অ্যাসিস্ট্যান্টশিপ কনসিডারেশনের জন্য চলে যাবা। আবার কিছু ইউনিভার্সিটি আছে যাদেরকে আলাদা করে অ্যাপ্লাই করতে হয় অ্যাসিস্ট্যান্টশিপের জন্য। সো সেক্ষেত্রে হচ্ছে এখন আমি একটু কথা বলবো যে বিজনেস স্কুল আমরা কিভাবে সার্চ করা উচিত বা কোথা থেকে এই বিজনেস স্কুলের লিস্ট গুলো খুঁজে বের করা উচিত। সেই ক্ষেত্রে আমি কয়েকটা ইউনিভার্সিটি শো করব, লাইক লিস্ট। ফার্স্টে যেটা আসবে সেটা হচ্ছে ইউএস নিউজ বেস্ট বিজনেস স্কুল র্যাঙ্কিং যেটা আছে এইটা। এখানে গেলে আমরা দেখতে পাবো যতগুলো বিজনেস স্কুল, যেমন আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি অফ শিকাগো বুথ স্কুল অফ বিজনেস, যেটা সেটা হচ্ছে টপ মানে নাম্বার 1 বিজনেস স্কুল। তারপর পেনসিলভানিয়া, ওয়াটন, ক্যালগ, এগুলা হচ্ছে সব বস, হার্ভার্ড আছে। সো আমরা আমাদের এগুলো দেখে কাজ নেই। আমরা যেখানে আমরা দেখা উচিত সেগুলাই দেখি। সাপোজ মনে করো এখানে দেখো এই ওয়েবসাইটে যদি যাও তুমি ফুল টাইম টিউশন ওয়াইজ এটা সার্চ করতে পারবা, এনরোলমেন্ট ওয়াইজ তুমি এটা কাস্টমাইজ করতে পারবা। দেন হচ্ছে তুমি এইগুলা দেখতে যদিও তোমার অ্যাকাউন্ট কিনতে হবে, মানে কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স রেস কত, তাদের জিমেট স্কোর কত, এভারেজ স্যালারি কত। তারপরেও আমরা ওইখানে একটু দেখতে পারতেছি যে টিউশন ফি আমার মনে হয় এভারেজে কত। প্রিমিয়াম ভার্সন ছাড়াও অনেক ফেসিলিটিস পাওয়া যায় ইউএস নিউজে, রাইট? হ্যাঁ, মানে কাইন্ড অফ লাইক ওইটা প্রয়োজন হয় না, আমরা কেউ কিনি নাই, মানে এটা জাস্ট আমি বলার জন্য বলতেছি যে তোমার যদি কারো মনে হয় যে আমি প্রিমিয়াম, অনেকে কিনে, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি খুব একটা কেউ কিনি নাই, মানে আমার জানা মতে বেশিরভাগই হচ্ছে ফ্রি যেই ভার্সনটা আছে এখান থেকে তুমি সব ইউনিভার্সিটি সিরিয়ালি দেখতে পারবা। এবং তুমি চাইলে এখান থেকে লোকেশন ওয়াইজ খুঁজতে পারো। যে মনে করো অনেকের আছে, হ্যাঁ, যেমন আমার একটা টেন্ডেন্সি আছে নিউ ইয়র্ক, ওয়াশিংটন এইসব এরিয়াতে যাওয়ার। সো তুমি ওই এরিয়া ওয়াইজ খুঁজতে পারো, বা তোমার স্পেশালিটি ওয়াইজ তুমি কোন প্রোগ্রাম ওয়াইজ দেখতে চাও, তুমি বিজনেস অ্যানালিটিক্স দেখতে চাও, এখানে বিজনেস অ্যানালিটিক্স ওয়াইজ ইউনিভার্সিটি চলে আসবে। সো দ্যাটস এ গুড ওয়ে টু ফাইন্ড ইউনিভার্সিটি হিয়ার। তো আমার পার্সোনাল সাজেশন থাকবে, আমাদের বাংলাদেশ থেকে জেনারেলি যে প্রোফাইল থাকে, জেনারেলি আমাদের আফটার 100ই চেক করা উচিত। কারণ আসলে টপ 100-এ যারা অ্যাপ্লাই করে বুঝতেই পারতেছো তারা মানে স্বাভাবিক এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে। সো ডেফিনেটলি এখানে শুধু আমরা না, সারা ওয়ার্ল্ড থেকে এই টপ 100 গুলাতে অ্যাপ্লিকেশন দিবে। আমি বলবো না যে টপ 100-এ দেখবা না, বাট মোস্টলি হচ্ছে ফান্ড পাওয়ার প্রবাবিলিটি থাকে আফটার টপ 100, কারণ ওইগুলো হচ্ছে খুব হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি, ওইখানে অনেক কম্পিটিটিভ হয়। সো এখান থেকে হচ্ছে তোমরা এই যে ইউনিভার্সিটি এরকম বের করে নিতে পারো, যে তুমি যে যে ইউনিভার্সিটি যাইতে চাও তুমি লোড মোড দিলে আরো ইউনিভার্সিটি লোড হবে এরকম। আরেকটা হচ্ছে ওইটা হচ্ছে আমরা R1 লিস্টেড ইউনিভার্সিটি দেখতে পারি। হ্যাঁ, আপনি বের করেন। আমি মাঝখানে বলি যে আর 1 লিস্টেড ইউনিভার্সিটি বলতে আমরা সাধারণত বুঝি ইউএসএ তে যেগুলো রিসার্চ ক্যাটাগরির ইউনিভার্সিটি, মানে পাবলিক ইউনিভার্সিটি প্লাস রিসার্চ ক্যাটাগরি। সো আর 1 ইউনিভার্সিটি দেখার ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস হচ্ছে আর 1 ইউনিভার্সিটিতে প্রচুর গভর্নমেন্ট ফান্ডিং থাকে এবং আর 1 হচ্ছে রেপিউটেড ইউনিভার্সিটিস গুলোর মধ্যে অবশ্যই ইনক্লুডেড। সো দ্যাটস ওয়াই। ওকে, সো আমরা চলে আসছি R1 ইউনিভার্সিটি। এখানে কোনো র্যাঙ্কিং পাবে না যে এটা 1, এটা 2, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, দেয়ার ইজ নো র্যাঙ্কিং। বাট এখানে যেটা হচ্ছে R1 রিসার্চ ইনস্টিটিউশন, এইগুলা হচ্ছে আমেরিকার টপ রিসার্চ ইনস্টিটিউশন। ওকে, মানে যারা হচ্ছে সবচেয়ে বেশি গভর্নমেন্ট ফান্ড পায় এবং সবচেয়ে বেশি রিসার্চ হয় যেসব ইউনিভার্সিটি তাদেরকে R1 বলে একটা ডেজিগনেশন দেয়া হয়েছে। তার মানে এখানে দুইটা আছে মূলত, R1 এবং R2 রিসার্চ ইনস্টিটিউশন। সো তুমি যদি এখানে আসো দেখতে পাবা R2 রিসার্চ ইনস্টিটিউশন, আর R1-এ গেলে তুমি R1 রিসার্চ ইনস্টিটিউশনে দেখতে পারলা। তো যাদের মূলত রিসার্চ প্যাশন আছে এবং ভবিষ্যতে পিএইচডি দেখতে চাও তারা এই R1 লিস্টটা দেখতে পারো। এবং আরেকটা জিনিস হচ্ছে R1 লিস্টের ইউনিভার্সিটি গুলো রিসার্চ ইউনিভার্সিটি হওয়ার কারণে এখানে ফান্ডিং অপরচুনিটি বেশি থাকবে। সো সাপোজ বোস্টন, অ্যারিজোনা স্টেট, মানে এরকম ভালো ভালো অনেক ইউনিভার্সিটি আছে, মিশিগান স্টেট, এগুলা মানে যে কোনোটা দেখতে পারো। এবং নিউ জার্সিও আছে এখানে। এখানে বলে রাখি নিউ জার্সিতে অলরেডি আমাদের একজন অ্যালামনাই আছে, তোমরা হয়তো জানো কিনা জানি না, আমাদের আজিম ভাই অলরেডি এখান থেকে পিএইচডি করেছেন এবং বর্তমানে তিনি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন। সো লাইক এরকম অনেক ইউনিভার্সিটিতেই তুমি এরকম চেক করতে পারো R1।
আর আরেকটা যেটা লাস্ট আরেকটা অপশন, সেটা পার্টিকুলারলি ফর পিএইচডি ইন্টারেস্টেড, তারা এটা হচ্ছে ইউটিডি টপ 100 বিজনেস স্কুল র্যাঙ্কিং। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাস। আমি জানি না তোমরা নাম শুনেছো কিনা, এটা বিজনেস অন্যতম একটা বিগ বিজনেস স্কুল, নবীন জিন্দাল স্কুল অফ ম্যানেজমেন্ট। সো এটা হচ্ছে খুবই রেপুটেড একটা বিজনেস স্কুল। এইখানে গেলে যেটা হবে, এখানে খুব সুন্দর একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে ওরা যেটা করছে, পুরো আমেরিকার টপ 100 রিসার্চ বিজনেস স্কুল ওরা র্যাঙ্কিং করছে এখানে। তো যারা মূলত পিএইচডির পাথ যেতে চাও, বা আসলে পিএইচডি না, সাপোজ তুমি এমবিএ বা মাস্টার্সও করতে চাও, এরা হচ্ছে রিসার্চ ওয়াইজ টপ 100 বিজনেস স্কুল। সো আমি এখানে আমি জানি না, আমি কালকে রাতেও চেক করছিলাম, র্যাঙ্কিং বাই জার্নাল এটা কাজ করতেছে না অপশনটা। তোমরা হয়তো তোমাদের ওইখান থেকে দেখলে কাজ করতে পারে। আমরা যদি নর্থ আমেরিকান র্যাঙ্কিং এ যাই, এখানে দেখতে পারো যে রিসার্চের দিক দিয়ে বিজনেস স্কুলের মধ্যে টপ ফার্স্টে আছে ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া ওয়াটন স্কুল, যেটা বলে রাখা ভালো, এটা কিন্তু একটা আইভি লিগ ইউনিভার্সিটি। সো আমি জানি না তোমাদের আইভি লিগ সম্পর্কে ধারণা আছে কিনা। আইভি লিগ নাম শুনেই বুঝতে পারতেছে যে এগুলা ভাই রাজা বাচ্চাদের যেসব মানে একটা ক্যাটাগরি থাকে। সো আমেরিকাতে এরকম সম্ভবত আমি ঠিক এক্স্যাক্টলি মনে নেই, 10টা বা 11টা এরকম আইভি লিগ ইউনিভার্সিটি আছে। আমি যতদূর জানতাম দাদা 8টা ছিল নাকি, যে 8টাই আচ্ছা, ওইরকমই হবে, মানে আমার I'm not এক্সাক্ট sure, নাম্বার মনে নেই। not হ্যাঁ এরকম। হ্যাঁ, আচ্ছা যাই হোক ওইরকমই। সো এটা কিন্তু একটা আইভি লিগ ইউনিভার্সিটি। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে তারা র্যাঙ্কিংটা করছে মূলত রিসার্চ ওয়াইজ। দেখো তারা রিসার্চ পাবলিকেশন 380 সবচেয়ে হাইয়েস্ট, এবং তাদের স্কোর হচ্ছে 199। সো এই ইউনিভার্সিটি গুলো তুমি চুজ করবা পার্টিকুলারলি যারা পিএইচডি তে দেখবা যে আমি পিএইচডি তে যেতে চাই, তাহলে এখানে দেখতে পারো তুমি যে কারা সবচেয়ে বেশি রিসার্চ আর্টিকেল পাবলিশ করছে। এবং এখানে এই পাবলিকেশনটা কিন্তু শুধুমাত্র যেন তেন আর্টিকেল না, এটা হচ্ছে ওয়ার্ল্ড এর টপ আর্টিকেল যেগুলো। যেমন আমরা এখানে যদি আসি, দেখো যারা অ্যাকাউন্টিং এ পড়তেছো তারা টপ আর্টিকেল দেখতে পারো, অ্যাকাউন্টিং রিভিউ, জার্নাল অফ অ্যাকাউন্টিং এন্ড ইকোনমিক্স, জার্নাল অফ অ্যাকাউন্টিং এন্ড রিসার্চ, তারপর আছে ফাইন্যান্স, তারপর আছে মার্কেটিং। মানে এরা হচ্ছে, মনে করো এই বিজনেস দুনিয়ার সবচেয়ে যত বড় বড় মানে জার্নাল আছে, মানে কাইন্ড অফ তুমি যদি এই অ্যাকাউন্টিং রিভিউ একটা পাবলিশ করতে পারো, মানে হচ্ছে তুমি এখানকার একটা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জব পাবা। ব্যাপারটা এইরকম, মানে এগুলাতে এত হার্ড পাবলিশ করা। সো ডেফিনেটলি এইসব পাবলিকেশনের উপর বেস করে তারা টপ 100 ইউনিভার্সিটি চুজ করে নিছে, ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাস। এবং যারা মূলত পিএইচডি দেখতে চাও তারা ডেফিনেটলি এই র্যাঙ্কিংটা ফলো করতে পারো। সো আমি মূলত আবার রিপিট করতেছি, তিনটা জিনিস বললাম। একটা হচ্ছে ইউএস নিউজ, দেন হচ্ছে আর1 রিসার্চ লিস্ট দেখতে পারো, এবং থার্ড হচ্ছে টপ 100 বিজনেস স্কুল, যেটা ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাস এই র্যাঙ্কিংটা করে। তোমরা শুধু ইউটি ডালাস টপ 100 লিখলেই গুগলে এটা চলে আসবে। হুম, ছাড়ে। ওয়ান্ডারফুল। এই তিনটাই মনে হয় দাদা মেইন। তবে আমি কি হ্যাঁ আপনার হ্যাঁ। জিজ্ঞেস করি যে টাইমস হায়ার এডুকেশন আসলে কতটুকু ফিজিবল, মানে সার্চ করার জন্য টাইমস হায়ারের লিঙ্ক গুলো আপনার কি মনে হয়? টাইমস আর কাইন্ড অফ হচ্ছে ইউএস নিউজ এর মতোই, তাই আমি আর আলাদা করে ওইটা বলি নাই, কারণ দুইটা কাইন্ড অফ ওভারল্যাপ। মানে টাইমস আর হচ্ছে অন্য একটা অর্গানাইজেশন র্যাঙ্কিং করে, এবং ইউএস নিউজ হচ্ছে অন্য একটা অর্গানাইজেশন র্যাঙ্কিং করে, বাট দুইটারই কাইন্ড অফ সিমিলার। হুম হুম। সো এই ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা ফলো করা ভালো, হয় ইউএস নিউজ যেতে পারো অথবা হচ্ছে টাইমস আর যেতে পারো, বাট দুইটা দেখার দরকার নেই, কারণ দুইটাই হচ্ছে কাইন্ড অফ সিমিলার, এবং দেখা যাবে যে একই ইউনিভার্সিটি ওভারল্যাপ হচ্ছে। সো সেক্ষেত্রে আমি বলবো যে কোনো একটা দেখতে পারো, যে টাইমস আর অথবা ইউএস নিউজ। ওকে, আমি এখানে আমরা যখন কথা বলতেছি আমাদের পেজ থেকে বিভিন্ন আপনি যে সোর্স গুলা দিচ্ছেন সেগুলা চলে যাচ্ছে। সো আমি এখানে আরেকটা ইনফরমেশন এড করতে চাইবো যে আমাদের কাছে বিজনেস স্কুলের একটা লিস্টও আছে। সো কারো যদি কখনো প্রয়োজন মনে হয় যে বিজনেস স্কুলের ওভারঅল বিজনেস স্কুল ইউএস এর কোনো লিস্ট প্রয়োজন, আমাদের পেজে নক দিতে পারেন। উইল ট্রাই টু শেয়ার দ্য ড্রাইভ লিঙ্ক। আমি ইতিমধ্যে হচ্ছে অনেক জুনিয়র নক দিলে তাদেরকে এটা শেয়ার করে ট্রাই করি। সো যেহেতু এখানে আমরা সোর্স নিয়ে কথা বলতেছি, সো কারো যদি বিজনেস স্কুলের লিস্টের সোর্স প্রয়োজন মনে হয় পেজে নক দিলে অবশ্যই আমরা শেয়ার করে ট্রাই করব, যেহেতু আমাদের এই সেশনটাই হেল্প করার জন্য। সো আমি এই জন্য এই ইনফরমেশনটা এড করে দিলাম। আচ্ছা দাদা, সো আমার মনে হয় আমরা এখন পর্যন্ত ফান্ডিং বিষয় নিয়ে বেশ ভালো ধারণা দিতে পারছি, এবং ইউনিভার্সিটি কিভাবে খুঁজে বের করা উচিত এটা নিয়ে কথা বলছি। এখন হচ্ছে দাদা এডমিশন ক্রাইটেরিয়া নিয়ে যদি একটু ব্রিফলি বলেন, যে এই যে ইউনিভার্সিটি গুলো আমরা খুঁজলাম, সো এটায় আমি অ্যাপ্লাই করব কি করব না, এটা কিন্তু আমার মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য বিগেস্ট কনফিউশনস যখন হচ্ছে ইউনিভার্সিটি সার্চ করতেছিলাম, যে এই যে ইউনিভার্সিটিটা আমি পাইলাম, শর্ট লিস্টিং আমি কিভাবে করব,
কি কি বেসিসে শর্ট লিস্টিং করে আমি ঠিক কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত, এটা আসলে ঠিক কিসের বেসিসে মনে হয় যে আপনার ডিসাইড করা উচিত? ওকে, সো এখন আমি এটার জন্য আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি একটা ইউনিভার্সিটি বিজনেস স্কুলে চলে আসছি। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে আমার টার্গেট হচ্ছে যে যারা এখানে আছেন আজকে লাইভটা দেখছেন যে সবাইকে অ্যাকচুয়ালি বিজনেস স্কুলের পেজে দেখানো যে কি থাকে কি না থাকে, জাস্ট মুখে মানে কথা না বলে, কারণ ব্যাপারটা অনেকটাই প্র্যাকটিক্যাল হবে যে এখানে সবাই দেখতে পাবে যে আসলে কোথায় কোন ইনফরমেশন আছে এবং কোনটা দেখা উচিত। সো এখানে আমি চলে আসছি এখন জর্জ ম্যাসন ইউনিভার্সিটি। এটাও ভার্জিনিয়ার একটা বেশ ভালো ইউনিভার্সিটি এটা। One of the জর্জ best. ম্যাসন ইউনিভার্সিটি বিজনেস স্কুলে চলে আসছি। এখানে আমি দেখবো প্রোগ্রাম স্পেসিফিক অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে তারা খুব সুন্দরভাবে প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, ঠিক আছে? পিএইচডি রিকোয়ারমেন্ট কি, তারপর অন্যান্য মাস্টার্স ইন অ্যাকাউন্টিং। আমরা প্রথমে এমবিএ প্রোগ্রামের রিকোয়ারমেন্টে চলে যাই। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট। এলিজিবিলিটিতে কি বলছে, যে কোনো একটা গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে প্লাস মিনিমাম 2 ইয়ার অফ ফুল টাইম এক্সপিরিয়েন্স। সো হ্যাঁ, এমবিএ এর ক্ষেত্রে এখানে একটা বলে রাখি, অনেক এমবিএ আছে যারা ফুল টাইম এক্সপিরিয়েন্স চায়। সো সেটাও খেয়াল রাখতে হবে, যারা এমবিএ তে আসতে চাও দেখতে হবে যে ওই প্রোগ্রামে কি ফুল টাইম এক্সপিরিয়েন্স তারা রিকোয়ারমেন্ট আছে কিনা, এবং থাকলে তুমি সেটা কভার করতে পারো কিনা। দেন এইটাও হচ্ছে একটা অ্যাস্টনিশিং ব্যাপার যে আমি খুব একটা প্রোগ্রাম এটা দেখি নাই যে তারা রেকমেন্ড করছে ক্যালকুলাস, অ্যালজেব্রা এবং স্ট্যাটিস্টিক্স ক্লাস করে আসার জন্য বিফোর এমবিএ প্রোগ্রাম। সো এটা কাইন্ড অফ লাইক স্ট্রেঞ্জ যে খুব বেশি বিজনেস মানে এমবিএ প্রোগ্রাম এটা পাবে না, হইতে পারে তাদের এমবিএ প্রোগ্রামটা অনেক বেশি কোয়ান্ট ফোকাসড, সেই কারণে তারা ক্যালকুলাস, অ্যালজেব্রা, স্ট্যাটিস্টিক্স এই কোর্সগুলো রিকোয়ারমেন্টে দিয়ে দিছে। যদিও তারা এটা রেকমেন্ড করছে, এখানে খেয়াল করতে হবে রেকোয়ারমেন্ট কাইন্ড অফ লাইক রিকোয়ার্ড এন্ড রেকমেন্ড দুইটা ডিফারেন্ট জিনিস। রেকমেন্ড মানে বলছে তারা সাজেস্ট করছে, তোমার যদি না থাকে দ্যাটস নট এ বিগ ডিল, বাট যদি রিকোয়ার্ড বলে দেয় দেন ইউ মাস্ট হ্যাভ টু ডু দিস। সো যাদের কাইন্ড অফ লাইক তুমি যখনই কোনো প্রোগ্রাম সিলেক্ট করবা তোমার দেখতে হবে তুমি প্রি রিকুইজিট যা আছে সেটা তুমি ফিল আপ করো কিনা। দেন হচ্ছে ডেডলাইন আছে, এগুলো নিয়ে আর এত বেশি কথা বলি না। এখন চলে আসে মূলত ক্রাইটেরিয়া কি কি দেখা উচিত। সো বেসিক্যালি যে জিনিসগুলো থাকে, প্রথমেই চলে আসে জিমের জিআরই, ঠিক আছে? সো আমি যদি টোটাল 100% একটা প্রবাবিলিটি কাউন্ট করি যে আমাদের টোটাল ম্যাটেরিয়াল অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল 100% প্রবাবিলিটি নেই, তাহলে আমি বলবো যে 50% প্রবাবিলিটি কাজ করবে জিমের জিআরইর স্কোর। তাহলে বুঝতেই পারতেছো তোমার এডমিশন এন্ড ফান্ডিং চান্স ওভারঅল হাফ ডিপেন্ড করতেছে তোমার জিমেট ও জিআরই স্কোর, ঠিক আছে? এখানে একটা জিনিস দেখো, তারা বলছে দ্য এমবিএ ইজ নাও টেস্ট অপশনাল। তার মানে হচ্ছে তাদের এই প্রোগ্রামটা টেস্টের জন্য অপশনাল করে রাখছে তারা। দ্যাট মিনস তুমি চাইলে এটা প্রোভাইড করতে পারো, নাও প্রোভাইড করতে পারো, ইটস আপ টু ইউ। বাট এখানে আবারও একটা জিনিস বলে রাখি, অপশনাল এন্ড ওয়েভড, ওয়েভার কথা এবং অপশনাল কথা কিন্তু সেম না। অপশনাল মানে হচ্ছে সাপোজ আমি এবং শাহরিয়ার দুইজনেই এই প্রোগ্রামে অ্যাপ্লাই করলাম, সেই ক্ষেত্রে অপশনাল থাকার কারণে শাহরিয়ার ওই তার জিআরই স্কোরটা প্রোভাইড করলো কিন্তু আমি প্রোভাইড করলাম না, সেই ক্ষেত্রে যেটা হবে শাহরিয়ার ডেফিনেটলি আমার থেকে অ্যাডভান্টেজ পাবে কারণ সে এটা প্রোভাইড করছে। কিন্তু যদি ওয়েবার থাকতো, যে বলতো যে এমবি ইজ নাও টেস্ট ওয়েবার, দেন হচ্ছে যে এটা তুমি দাও বা না দাও ইট ডাজন্ট ম্যাটার। মানে এখন শাহরিয়ার দিলেও তার যেটুক সে ফোকাস পাবে, আমি না দিলেও সেম ফোকাস পাবো। তার মানে হচ্ছে টেস্ট অপশনাল মানে হচ্ছে যে আমি জিআরই দিব না, জিমেট দিব না, ব্যাপারটা এমন না। কারণ হচ্ছে তুমি যদি এটা না দাও তাহলে তোমার সাথে অন্য কেউ যদি এটা প্রোভাইড করে দ্যাট মিনস তুমি ওই লাইন থেকে তুমি পিছায় গেলা, তুমি তার পিছনে চলে গেলা। সো আমার পার্সোনাল ওয়েট থাকবে জিমের জিআর এর জন্য হচ্ছে 50%, মানে হচ্ছে তোমার এডমিশনের 50% ডিসিশন হবে জিমের জিআরই বেস। এবং এখানে আমি বলে রাখি নেক্সট স্টপে অনেকেই অনেক পোস্ট দেখবা জিমের প্রয়োজন নাই, জিআরই প্রয়োজন নাই, জিআরই ওয়েবার ইউনিভার্সিটি। বাট অনেস্টলি স্পিকিং বিজনেস স্কুলে এরকম চিন্তা করে লাভ নেই, কারণ ওগুলা টোটালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য। বিজনেস স্কুল মানেই হচ্ছে তোমার জিআরই এবং জিমেট লাগবেই। এবং বিশেষ করে তুমি যদি ফান্ড সহ আসতে চাও, যদি তোমার সেলফ ফান্ডে আসতে পারো দ্যাট ওইটা আলাদা ব্যাপার, আমরা সেলফ ফান্ড নিয়ে কথা বলবো না, আমরা শুধু বলবো যারা ফান্ড নিয়ে আসতে আমি চায়, আমরা কিন্তু যেরকম ফান্ড এখানে নিয়ে একটা আসছি। জিনিস ইন্টারাপ্ট করতে চাইবো আপনাকে, ওই যে নেক্সট হুম ওপেন, সরি আমি আমি ইন্টারাপ্ট করতেছি হুম জাস্ট হুম হুম ইনফরমেশন, যে আমার মনে হয় যে সায়েন্স ফিল্ডে আপনার জিআরই বা জিমেট, সরি জিআরই ছাড়া ফান্ডিং পাওয়ার কয়েকটা রিজন আছে, এই জন্য ওইগুলা কেউ না বললেই শুধুমাত্র বলে যে জিআরই ওইভাবে পাওয়া যায়। আমি যদি হুম হুম
এটলিস্ট আমি সায়েন্স না বলে বলবো নন বিজনেস ফিল্ডে যদি আমি যাইতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমার জিআরই না থাকুক, অবশ্যই দেখতে হবে যে ওই স্টুডেন্টের অন্যান্য প্রোফাইল ঠিকই আছে, আইদার হি অর শি হ্যাজ সাম গুড পাবলিকেশনস, অথবা এমন কিছু এক্সপিরিয়েন্স যেটা যেই প্রফেসরের আন্ডারে যাবে ওই প্রফেসর ওইটা দেখেই তারা নিয়ে নিচ্ছে। সো এটা হচ্ছে একটা ডিফারেন্ট থিং। জিআরই ছাড়া যারা বলেন ফান্ডিং হয়ে যাবে, মেইনলি এটার কারণ হচ্ছে যে খুব ভালো প্রোফাইল থাকা, যেটা ওই প্রফেসর স্যাটিসফাইড হয়ে যায় এটা দেখেই। আই গেস দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে একটা জিনিস আমি বলে নিই, যেটা আমি হয়তো আগে মিস করছি, সেটা হচ্ছে সেন্ট্রাল ফান্ডিং এর ব্যাপারটা, যেটা শাহরিয়ার বললো। হ্যাঁ, আমি আমাদের এটা বিজনেস আসতাম। স্কুল, হ্যাঁ, নেক্সট আমাদের ইউএসএ বিজনেস আমরা স্কুল, যাই, তখন আমরা দেখি যে সবাই বলে প্রফেসর ম্যানেজ করে ফান্ডিং, যে প্রফেসর ম্যানেজ করে ফান্ডিং, কিন্তু যখন হচ্ছে আমরা জুনিয়ররা নক দেয় বা অনেক সময় সিনিয়রদের সাথে কথা হয় যে প্রফেসর ম্যানেজ করা লাগবে কি লাগবে না। সো আমার মনে হয় আপনি কথার ফাঁকে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিয়েন যে বিজনেস স্কুলে আসলে প্রফেসর ম্যানেজ ফান্ডিং আর সেন্ট্রাল ফান্ডিং এই দুইটার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, আর এই দুইটা মানে আসলে কি বুঝায়। আচ্ছা, তো ওইটা আমি একটু পরে আসতেছি, আমি এটা আগে কভার করে নিই। তো সেইখানে যেটা বলছিলাম যে জিমের জিআরই হচ্ছে মোস্ট প্রায়োরিটি, এবং এইটার কোনো এক্সেপশন নাই। আমি বারবার ক্লিয়ারলি বলতেছি, জিমের জিআরই লাগবেই, এবং সবচেয়ে বেশি ফোকাসটা এখানে দেওয়া উচিত। কারণ এই কারণে এইখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যখন অ্যাপ্লাই করে, একটা ইউএস এর একটা প্রফেসর বলতে পারবে না তোমার তোমার কান্ট্রির এডুকেশন সিস্টেম কেমন, তোমার লাইক শিক্ষা ব্যবস্থা, তোমাদের কোয়ালিটি কেমন, সে সেটা বলতে পারবে না। তো সেই ক্ষেত্রে তোমাকে জাজ করার একটা বড় ওয়ে হচ্ছে জিআরই ওর জিমেট, যেখানে সবাই ইকুয়াল। ঠিক আছে, এখানে কোনো মানে কন্ট্রোভার্সি নাই। সো মোস্ট ফোকাস থাকবে জিমেট জিআরইতে, যেটা হচ্ছে তোমার ফান্ড এবং অ্যাডমিশনের বড় একটা ইন্ডিকেটর হবে। দেন আসবো হচ্ছে আমরা সিজিপিএ তে। সো আমাদের আবার কালচার একটা প্রচলিত ইয়ে আছে যে কাইন্ড অফ লাইক দুই পক্ষেই আছে যে এত সিজিপিএ দিয়ে কি হবে, আবার আরেকটা হচ্ছে যে মানে আমার তো একেবারে সিজিপিএ নাই। তো ব্যাপারটা হচ্ছে এখন সিজিপিএ কাইন্ড অফ লাইক এখানে ম্যাটার করে। হুম, বাংলাদেশের পার্সপেক্টিভে না করতে পারে, কিন্তু এখানে কাইন্ড অফ ম্যাটার করে। তো সেই ক্ষেত্রে যাদের এখন এখানে একটা কথা হচ্ছে যার তাইলে সিজিপিএ কম সে কি করবে। তো ব্যাপারটা হচ্ছে বিষয়টা আমি বলি, অ্যাপ্লিকেশন ব্যাপারটা হচ্ছে টোটাল একটা প্যাকেজ। ওকে, সো ওই প্যাকেজের মধ্যে কার কি আছে। এখন কেউ হইতে পারে খুব হাই জিআরই কিন্তু খুব লো সিজিপিএ, আবার খুব হাই সিজিপিএ লো জিআরই। সো ব্যাপারটা হচ্ছে ফুল এ কম্বিনেশন অফ প্যাকেজ। তুমি কি কি তোমার প্রোফাইল প্যাকেজের মধ্যে নিয়ে আসতে পারতেছো, এটা তোমার। এখন যদি কারো সিজিপিএ কম থাকে, তার মানে কি ডেফিনেটলি হচ্ছে তাকে অন্য কোনো দিকে খুব হাই পারফর্ম করতে হবে। যেমন আমারই পরিচিত একজন, উম, তার সাথে আমার জিমের ক্লাব গ্রুপ থেকে পরিচয় হয়েছিল। তার রেজাল্ট ছিল জাস্ট 3.1 অর সামথিং। সে খুব একটা মানে ভালো রেজাল্ট করে নাই, কিন্তু সে জিমেটে 700 তুলে ফেলছে। সো দেখো, সো ডেফিনেটলি সে টপ 100 একটা বিজনেস করে চলে গেছে জাস্ট বিকজ অফ তার জিমেট স্কোর। কারণ তার সিজিপিএ কিন্তু খুবই পুয়ার ছিল তুলনামূলক, মানে বিজনেস স্কুলের সিজিপিএ যদি আমরা কম্পেয়ার করি। তো সেই ক্ষেত্রে সে কি করছে, সে ওই জিমেটে ফোকাস করছে এবং তার ওই দিক দিয়ে তার টোটাল প্রোফাইলটা ব্যালেন্স করে নিছে। সো এখন যেটা বলবো, আমি কেন বলি যে সিজিপিএ একটা স্ট্যান্ডার্ড সিজিপিএ রাখা উচিত, কারণ আমাদের কিন্তু ওই ক্যালিবার নাই যে আমরা যে কেউ যায় জিমেট বা জিআরইতে বসলেই 325 330 তুলে ফেলবো, বা জিমেটে 700 তুলে ফেলবো। ওই ক্যালিবার কিন্তু সবার নাই, অনেস্টলি স্পিকিং। কারণ তুমি বাংলাদেশের যদি এভারেজ স্কোর দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে বাংলাদেশে এভারেজ জিমেটের স্কোর হচ্ছে 600 সামথিং। এন্ড জিআরইর ক্ষেত্রে বললে, জিআরইর ক্ষেত্রে একটু ডিফারেন্ট, কারণ জিআরই বেশিরভাগ হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডরা। সো জিআরইর স্কোর একটু হাই, কিন্তু তুমি জিমের স্কোর দেখলে বুঝতে পারবে বাংলাদেশের জিমের স্কোর অত ভালো না। তো তার মানে হচ্ছে কি, তার মানে তোমার কাছে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তোমার সিজিপিএ থেকে লিস্ট একটা বেসিক লেভেলে রাখা, যাতে তুমি একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে আসতে পারো। দেন আমি চলে আসবো এসওপি তে। সো এসওপি একটা বড় ইন্ডিকেটর তোমার ডিসিশন মেকিং এ। লাইক এসওপি জিনিসটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, মানে হচ্ছে তুমি যে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছো, এখানে তারা দিয়ে দিছে গোল স্টেটমেন্ট। তোমার গোল কি, তুমি কি করতে চাও, তুমি কেন এমবিএ প্রোগ্রামে যেতে চাও, বা তুমি কেন এই ইউনিভার্সিটিতে যেতে চাও, এইরকম তোমার পার্সোনাল একটা এসে লিখতে হবে, যেটাকে তারা গোল স্টেটমেন্ট, পার্সোনাল স্টেটমেন্ট, ডিফারেন্ট নামে ডাকা হয়। সো এটা এক এক ইউনিভার্সিটির এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে। আবার কেউ একটা জেনারেল এসওপি লিখতে পারো। এসওপি কিভাবে লেখা যায় বা ওইটা নিয়ে হয়তো ভবিষ্যতে অন্য কোনো সেশন হতে পারে, বা অন্য কেউ এটা নিয়ে সাজেস্ট করতে পারে, আমি আর ওইটা নিয়ে এত বেশি কথা বলবো না।
সো গোল স্টেটমেন্টও একটা বড় ইন্ডিকেটর, তার মানে আমরা অলরেডি 3টে ইন্ডিকেটর দেখে ফেলছি। ফার্স্ট জিমেট জিআরই, দেন ইউর সিজিপিএ, দেন ইউর এসওপি, অ্যান্ড দেন আসবে রেকমেন্ডেশন অ্যান্ড তোমার সিভি। সো বেসিক্যালি আমি যদি এটাকে ডিভাইড করি, আমি 50% ওয়েট দিব জিআরই অ্যান্ড জিমেটে, দেন আমি কাইন্ড অফ লাইক 25% ওয়েট দিব আমি সিজিপিএ তে, অ্যান্ড দেন আরো লাইক 15% আমি দিব পার্সোনাল স্টেটমেন্টে, অ্যান্ড আদার্সে থাকবে সিবি অ্যান্ড রেকমেন্ডেশন। অ্যান্ড রেকমেন্ডেশনের ক্ষেত্রে বলি, রেকমেন্ডেশনের ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু আসবে যখন তুমি শর্ট লিস্ট হবা। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিজনেস স্কুলে হিউজ অ্যাপ্লিকেশন পড়ে, ঠিক আছে? আমরা যারা মনে করি যে আমি তো বস, আমি অমুক ইউনিভার্সিটিতে টপ করছি, আমি বস, তো এখানে বলে রাখতে হবে এরকম অনেক বসই কিন্তু এখানে অ্যাপ্লাই করে, ঠিক আছে? তো পৃথিবীটা তো ছোট না, ওইটা শুধু শাহজালাল ইউনিভার্সিটিও না, বা শুধু একটা বাংলাদেশ না, পৃথিবী তো অনেক বড়। সো সেই ক্ষেত্রে যখন আমরা কম্পেয়ার করতে হবে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। সো তোমরা মানে ইমাজিনও করতে পারবে না মানুষ কি কি প্রোফাইল নিয়ে আসে। মানে এখানে এমবিএ প্রোগ্রামে বা বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় মানুষের সিএ করা, সিপিএ করা, সিএফএ করা, 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মানে কাইন্ড অফ লাইক যে সে দুনিয়া সব করে গেছে এমনও ক্যান্ডিডেট থাকে। সো চেষ্টা করতে হবে যে ফার্স্ট যে 3টা ক্রাইটেরিয়া আমি বললাম, কাইন্ড অফ লাইক জিমেট জিআরই, দেন হচ্ছে এই এসওপি অ্যান্ড সিজিপিএ, এইগুলাকে একটু স্ট্যান্ডার্ড লেভেলে রাখার জন্য। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস বল রাখি, আমার এই কথাগুলোকে কিন্তু টোটালি জাস্ট ফিক্সড হিসেবে নেওয়া যাবে না। এটা কেন বলি, কারণ এগুলা প্রত্যেক প্রোগ্রাম, প্রত্যেক ইউনিভার্সিটি ওয়াইজ ভেরি করবে, ঠিক আছে? সো এর মানে হচ্ছে যে কি, যে কেউ কোনো প্রোগ্রামে হয়তো বলতে পারে যে তারা জিমেট জিআরই অত বেশি তারা ওয়েব কাইন্ড অফ ওয়েট দেয় না। এটা হ্যাঁ, থাকতেই পারে। সো কিন্তু বেসিক্যালি মোস্ট ইউনিভার্সিটি হচ্ছে জিমেট জিআরই তে হাই এমফাসাইজ করবে। এটার আমি কারণ আপনার আমি একটু কথাটা আগে একটু এড বলছিলাম। করতে চাই দাদা, তাইলে কথা ইন্টারাপ্ট হুম, হলেও বাট এটা লজিক্যাল হুম, আমার মনে হচ্ছে। যখন আমি আমার হুম, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তখন হচ্ছে আপনার আহ, এই ইউনিভার্সিটিতে আমি জিজ্ঞাসাও করছিলাম, বা আমি বেশ কয়েকটা যখন ভার্চুয়াল ইন্টারভিউ করি, ওই আপনার কথার পারপাজে আসতেছে, কথার সাথে আসতেছে যে আমি যখন কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তখন আমি জিজ্ঞাসা করছিলাম যে বেসড অন হোয়াট ইউ অ্যাকচুয়ালি ডিসাইড ফর নট অনলি এডমিশন বাট অলসো ফান্ডিং, আপনারা কি কি বেসিসে ডিসাইড করেন। সো সবাই কেউ কেউ বলছে যে আমরা সিজিপিএও প্রায়োরিটি দেই, কেউ বলছে যে আমাদের জিআরইটা হচ্ছে জাস্ট রিকোয়ারমেন্ট, বাট যারা সিজিপি আগায় আছে এবং যাদের আমি যদি টিএ দিতে হয়, যাদের আইএলটিএস এর স্পিকিং স্কোর ভালো, আমরা ওই দিকে দেখি। আবার কেউ কেউ বলছে যে না, আমরা দেখি যে তার জিআরই স্কোর কেমন। সো আমি যখন মেইনে অ্যাপ্লাই করি তখন হচ্ছে ওরা বলছে যে জিআরই ইজ মাস্ট, বাট আমরা তোমাকে দেখতেছি ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স রিগার্ডিং টিএ এন্ড ইউ হ্যাভ সাম গুড সিজিপিএ, যেটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। সো আমার তখন যায় ওই টি এর এক্সপিরিয়েন্সটাও দেখছিল লাস্ট প্রিভিয়াস যেটা ছিল। সো এই জন্য ভাবলাম শেয়ার করি। হ্যাঁ, তো যেটা বলছিলাম সবার প্যাকেজ হচ্ছে ডিফারেন্ট। সো সবাই যে একইভাবে কম্পেয়ার করবে ব্যাপারটা কিন্তু এমন না, এবং সবাই একইভাবে এভালুয়েটেড হবে সেটাও না, কারণ প্রত্যেকের প্রোফাইল আলাদা। সো আমার কাছে যেটা মনে হয় যে আমরা চাই, আমার কাছে কি আছে এটা হচ্ছে কথা। আমার কাছে জিআরই ভালো করার স্কোপ আছে, জিমেট ভালো করার স্কোপ আছে, সিজিপিএ ভালো করার স্কোপ আছে, যেগুলো আমার কাছে আছে। কিন্তু কাইন্ড অফ লাইক যেগুলো আমার কন্ট্রোলে নাই, যেগুলো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, সেগুলো নিয়ে তো আমার লাইক কাইন্ড অফ মাথা ব্যথা নিয়ে লাভ নেই যে আমার এখন ওইটা খারাপ ওইটা নাই। যেটা তুমি করতে পারবা সেটা ফোকাস করা উচিত, যে আমি এই জায়গায় ভালো করতে পারবো। দেন হচ্ছে রেকমেন্ডেশন, তো হচ্ছে আসলে কি রেকমেন্ডেশন ব্যাপারটা হচ্ছে যে কোনো প্রফেসর থেকে নিলেই হয়, কারণ তুমি যদি খুব টপ নচ প্রফেসরের কাছ থেকে রেকমেন্ডেশন না নাও, তাহলে টপ নচ মানে বুঝতেই পারতেছে যারা খুবই ওয়ার্ল্ড রিনাউন্ড, যাদেরকে সবাই চিনে, তাদের ক্ষেত্রে না হলে রেকমেন্ডেশন খুব একটা মানে কাইন্ড অফ এখানে কোনো কনসিডারেশন না। এটা যে কোনো জাস্ট প্রফেসরের কাছ থেকে নিলেই হয়। তবে খেয়াল রাখতে হবে যারাই রেকমেন্ডেশন লিখবেন তারা যাতে তোমার সম্পর্কে প্রপার কথা লিখতে পারেন, যে তুমি কি করছো না করছো, তোমার মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ভালো জানেন, এমন এমন কারো কাছ থেকে রেকমেন্ডেশন নেওয়া উচিত। দেন শারিয়া, আর কি কিছু বাদ আই পড়লো? থিংক মানে এটা নেক্সট। কভার আপ হয়ে গেছে। আমি পরের প্রশ্নে আসার আগে এখানে বলতে পারি যে কেউ ভাবতে পারেন যে প্রফেসর এরকম হইতে পারে যে আচ্ছা আমি যার কাছ থেকে রিকমেন্ডেশন নিব আমার তো স্যারের সাথে ভালো মানে আন্ডারস্ট্যান্ডিং নেই, স্যার আমার সম্পর্কে জানেন না, আমি আসলে কি দিব। সেই ক্ষেত্রে আমি জাস্ট আমার একটা টিপস শেয়ার করতে পারি। আপনার যদি মনে হয় যে আপনি কোনো স্যারকে আসলে স্যার আপনার সম্পর্কে কি লিখবে আপনি জানেন না, আপনি আপনার সিভিটা বা রেজিউমিটা স্যারকে দিয়ে রিকোয়েস্ট করতে পারেন যে স্যার লিখার সময় প্লিজ এটা ফলো করতে পারেন। সেক্ষেত্রে হয়তো বা স্যার আপনার সম্পর্কে একটু ভালো লিখতে পারবে। মানে এরকম যদি কারো কিছু থাকে আর কি, যে খুব ইন্ট্রোভার্ট ছিলেন, স্যার স্যার
স্যাররা আপনার সম্পর্কে খুব একটা জানেন না, আপনি এই স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। এটা হচ্ছে আমার মনে হয় আর কি। সো এটা গেল ওকে, দাদা। তো বিজনেস স্কুলের ক্ষেত্রে আমরা সাধারণত নেক্সট অফ ইউএসএ বা লাইক আরো হায়ার স্টাডির যে বড় বড় গ্রুপ আছে ওইগুলা যখন আমরা খুঁজি, সেক্ষেত্রে বিজনেস স্কুলের পোস্ট খুব কম থাকে। তো নর্মাল পোস্টিং যেটা থাকে ইউনিভার্সিটি সার্চিং এর সময় প্রথম কথাই থাকে হচ্ছে প্রফেসর প্রফেসর ম্যানেজিং করা বা প্রফেসর ইমেল করা। এরকম অনেক পোস্ট আমরা লক্ষ্য করছি যে কেউ কেউ 200 প্রফেসর ইমেল করছেন, অনেক প্রফেসর ইমেল করছেন, করার পরেও রেসপন্ড পান নাই। আবার কেউ কেউ খুব অল্প প্রফেসর করেই পেয়ে গেছেন। এটাই জেনারেল কেস। সাধারণত অল্পতে অনেকে পেয়ে যান, বা অনেক সময় দেখছি আমরা রেয়ার কেস যে অনেক ইমেল করেও পাওয়া যায় না। তো আমাদের ক্ষেত্রেও যেটা হয়, বিজনেস স্কুলে যারা হচ্ছে সার্চিং প্রথমে শুরু করেন, প্রথমেই ভাবে যে প্রফেসর ইমেল করা লাগবে, যে প্রফেসর ইমেল না করলে আমি ফান্ডিং পাবো কি পাবো না, রাইট? কিন্তু আমি যখন সার্চিং শুরু করছি, আমার যেটা মনে হয়েছে যে বিজনেস স্কুলে আমরা যেটা করি, আমরা গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকেই মেইনলি যোগাযোগ করি, এবং গ্রাজুয়েট কোঅর্ডিনেটর আসলে আমার ফান্ডিং পাওয়ার জন্য যে সে খুব বড় ভূমিকা পালন করে এমন না। সে আমাকে যেটা করে, সে আমাকে ইনফরমেশন দিয়ে হেল্প করে। সো আমাদের এখন আমরা এখন যেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম যে বিজনেস স্কুলে ইমেইল করাটা কেমন ইম্পর্টেন্ট প্রফেসরদেরকে, এবং সেই ক্ষেত্রে আমি যাকেই ইমেইল করব, ইমেইলটা কিভাবে করতে পারি, ঠিক আছে? এবং আমি যারে ইমেল করব, গ্রেড কোঅর্ডিনেটর বা প্রোগ্রাম কোঅর্ডিনেটর বা প্রফেসর, ওদেরকে আসলে ঠিক ওয়েবসাইটের কোথায় গেলে পাওয়া যায়, এটা অনেকেই খুঁজে পায় না। আমার মনে হয় যে ইউএস এর ইউনিভার্সিটিতে কেউ প্রথম যদি কোনো ওয়েবসাইটে ঢুকে, ইউএস ইউনিভার্সিটির ব্ল্যাক হোলের মতো মনে হয় যে কোথায় আছে, কিছুই খুঁজে পাওয়া যায় না। So আপনি যদি এখানে প্র্যাকটিক্যালি শো করে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন। ওকে। সো বেসিক্যালি এখানে প্রথমে যেটা বলছিলাম, যে আমি বলছিলাম পরে কথা বলবো, যে সেন্ট্রাল ফান্ডিং এবং প্রফেসর ম্যানেজের ব্যাপারটা। সো অ্যাকচুয়ালি বিজনেস স্কুলে প্রফেসর ম্যানেজ বলতে তেমন কিছু নাই। সো নেক্সট টপে যদি এরকম কোনো পোস্ট দেখে, তোমরা যারাই দেখছো যে ওরা যারা বলে যে ইমেইলিং করতে প্রফেসর ম্যানেজ করতে হবে, সো ওইখানে আসলে প্রফেসর ম্যানেজের কিছু নাই। বিজনেস স্কুল টোটালি সেন্ট্রাল ফান্ডিং, তার মানে হচ্ছে সেন্ট্রালি ফান্ড ডিস্ট্রিবিউট হবে, এবং পুরা যে অ্যাডমিশন কমিটি থাকবে সেই কমিটি ডিসাইড করবে কাদেরকে অ্যাসিস্ট্যান্টশিপ দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে না, মানে কারা অ্যাডমিশন পাবে, এরকম ব্যাপারটা। সো কোনো একজন ইন্ডিভিজুয়াল প্রফেসর চাইলে এটা ইনফ্লুয়েন্স করতে পারবে না। কিন্তু তাই বলে কি আমরা ইমেইলিং করবো না? না, ইমেইলিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদিও বিজনেস স্কুল সেন্ট্রাল ফান্ডিং, কিন্তু তোমাকে ইমেইল করতে হবে। এটার কারণ হচ্ছে, তুমি যদি আমরা যদি একটা এভারেজ অ্যাপ্লিকেশন কস্ট ধরি, সাপোজ প্রত্যেকটা ইউনিভার্সিটি $60 to $70 অ্যাপ্লিকেশন কস্ট অন এভারেজ। সো যদি আমি $60 ধরি, আবার অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য তোমাকে ট্রান্সক্রিপ্ট পাঠাতে বলবে, দেন হচ্ছে অনেকে আবার বলবে ওয়েস করানোর জন্য। ওয়েস কি এটা পরে বলতেছি, ডব্লিউএস যেটা বলে, এরকম অনেক কস্ট আছে। সো আমি যদি কাইন্ড অফ ধরলাম যে 10টাতেও যদি করি, 10টাতে যদি আমি $50 ধরি, তার মানে আমাকে কিন্তু $50,000, যদি এটা আমি কমই বলছি, আমি আমার পার্সোনালি হয়তো 70,000 এর মতো ইয়া হয়েছিল। তো এরকমই সবার হবে। সো তুমি যদি $70 করে ধরো, 10টা ইউনিভার্সিটি করলে তোমার $70,000 খরচ করতে হবে। সো তোমাকে নিশ্চয়ই এটা বুঝে শুনে খরচ করা উচিত, যে তুমি কোন প্রোগ্রামে করলে তোমার অপরচুনিটি বেশি। আর এইখানে হচ্ছে যে তোমার ইমেইলিং এর ইম্পর্টেন্সটা, যে তুমি যদি একটা প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে ইমেইল করো যে, আচ্ছা, এখানে প্রোগ্রাম কোঅর্ডিনেটর হচ্ছে মূলত ওই প্রোগ্রাম যে কন্ট্রোল করে এবং দেখাশোনা করে প্রোগ্রামের পুরো ব্যাপারটা, তাকেই প্রোগ্রাম কোঅর্ডিনেটর বলে। তুমি একটা বিজনেস স্কুলে গেলে প্রত্যেকটা প্রোগ্রামেরই আলাদা আলাদা কোঅর্ডিনেটর আছে। এটা তোমাকে খুঁজে নিতে হবে, কারণ এইটা প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েব পেজেই থাকে। কাইন্ড অফ লাইক আমরা যদি ফ্যাকাল্টিতে যাই, আমি জানি না ফ্যাকাল্টিতে আছে কিনা, অ্যাকচুয়ালি আমি এই পেজে প্রথমবার ঢুকছি, সো আমি এত বেশি এটা সম্পর্কে জানি না। আমি একটু দেখি এটাতে কি আছে। যে হ্যাঁ, এখানে একটা বলে রাখি, প্রফেসরকে কিন্তু ইমেল করবে না। প্রফেসরকে ইমেল করে লাভ নেই, সে কিন্তু তোমাকে ওই কোঅর্ডিনেটরের কাছেই রেফার করবে, ঠিক আছে? এবং প্রফেসররা হচ্ছে জেনারেলি বিজি থাকে। সো এখানে কোনো প্রফেসরকে ইমেল করার দরকার নেই। এখানে আমি সব প্রফেসর দেখতে পাচ্ছি যারা অ্যাকাউন্টিং এ। আহ আচ্ছা, আমার হচ্ছে কাইন্ড অফ এমবিএ এর কোঅর্ডিনেটর প্রয়োজন, একটা মিনিট। আচ্ছা, এখানে কন্ট্যাক্ট আছে দিয়ে দিছে তারা। এইটাই গ্রেড কোঅর্ডিনেটর কিনা আই এম নট শিওর, বাট এইরকমই কন্ট্যাক্ট আছে এর মধ্যেই। তোমরা দেখতে পাবা এমবিএ এর কোঅর্ডিনেটর, অথবা তুমি যদি কাইন্ড অফ লাইক অ্যাকাউন্টিং এ যাও, আচ্ছা মাস্টার্স ইন অ্যাকাউন্টিং এ যাই, এখানে গেলেও তোমরা এরকম একটা ইমেইল পাবা।
যেটা লেখা থাকবে প্রোগ্রাম কোঅর্ডিনেটর অথবা প্রোগ্রাম ডিরেক্টর, দুইজনই কাইন্ড অফ সেম। সো অথবা তাদেরকে তোমরা গ্রেড ইমেল করবা। অথবা হ্যাঁ, গ্রাজুয়েট গ্রেড কোঅর্ডিনেটর, হ্যাঁ এটাও হতে পারে, গ্রাজুয়েট কোঅর্ডিনেটর। তাদেরকে ইমেল করবা, কখনো মানে প্রফেসরকে কিন্তু ইমেল করার প্রয়োজন নাই। সো তাদেরকে ইমেল করে যেটা করতে হবে, তোমার একটা ব্রিফ দিবা যে ডিয়ার অমুক বলে, দেন হচ্ছে আমি বাংলাদেশের এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আমি তোমার এমবিএ প্রোগ্রামে হাইলি ইন্টারেস্টেড। সো আমি জাস্ট আমার ব্রিফ প্রোফাইলটা এখানে শেয়ার করলাম। সো দেন তুমি বলতে পারো, উড ইউ মাইন্ড শেয়ারিং ইউর ফিউ সেন্টস অন মাই প্রোফাইল, যে তুমি তাকে রিকোয়েস্ট করতে পারো যে তুমি কি তোমার কিছু ইভালুয়েশন শেয়ার করবে আমার সাথে আমার প্রোফাইলটা দেখে। মানে এটা কাইন্ড অফ তার থেকে একটা ফিডব্যাক নেওয়ার মতো। কারণ তুমি যদি, সে যদি সাপোজ সে রিপ্লাই করলো, ওয়াও ইউ হ্যাভ এন এক্সেলেন্ট প্রোফাইল, আই মাস্ট সে ইউ শুড অ্যাপ্লাই। সো এইরকম যদি কোনো একটা রিপ্লাই পাও, দ্যাট মিনস তাহলে তুমি বুঝেই গেলা যে তুমি অন্যান্য অ্যাপ্লিকেন্টের তুলনায় বেশ ভালো একটা কম্পিটিটিভ পজিশনে আছো। কিন্তু সে যদি বলে যে সাপোজ ইয়োর প্রোফাইল ইজ গুড, অথবা বললো যে আই উইল লাইক এনকারেজ ইউ অ্যাপ্লাই, এগুলা হচ্ছে খুবই জেনারেল রিপ্লাই, যে আমি তোমাকে, এটা সবাই বলবে আই উইল এনকারেজ ইউ টু অ্যাপ্লাই। বাট তোমার টার্গেট থাকবে মূলত তার ইভালুয়েশনটা দেখা এবং তার টোনটা বোঝা। কারণ আমি যেটা বললাম যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে $70 করে এভারেজ খরচ করলে, তুমি 10টাতে করলে 70,000 টাকা তুমি জাস্ট যেন তেন ভাবে খরচ করতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাকে হচ্ছে কোঅর্ডিনেটরকে ইমেল করে তোমাকে আইডিয়া নিতে হবে যে তুমি এই প্রোগ্রামের জন্য কতটুকু ফিট। তুমি যদি দেখো যে এই প্রোগ্রামে থেকে তোমাকে রিপ্লাই দিছে ইউ আর এক্সিলেন্ট, ইউর প্রোফাইল ইজ এক্সিলেন্ট, এরকম, তাহলে তো তুমি বুঝেই গেলে যে তোমার ডেফিনেটলি এখানে অ্যাপ্লাই করা উচিত। এবং এখানে ইমেইলিং এর আরো কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে অনেক ইউনিভার্সিটি কিন্তু ওয়েবার নেওয়া যায়, অ্যাপ্লিকেশন ফি ওয়েবার। সো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, তোমাকে কিন্তু বলি শুরুর ইমেইলের দিকে কখনোই টাকা পয়সার ব্যাপারগুলো এমফাসাইজ করবে না, কারণ এইটা তারা মানে জিনিসটাকে কাইন্ড অফ লাইক তোমার মধ্যে, মানে তুমি যে পড়তে আসার যে ইন্টারেস্ট সেটা তারা অত ভালোভাবে দেখবে না, কারণ দেখবে যে তুমি প্রথমেই টাকা পয়সার ব্যাপারটা নিয়ে আসতেছো। সো তুমি যদি জানতে চাও অ্যাসিস্ট্যান্টশিপে কত টাকা দেয়, স্টাইপেন্ডে কত, বা অ্যাপ্লিকেশন ফি এবার আছে কিনা, এগুলো তুমি পরের দিকে। আমরা যদি কখনো কারোর সাথে দেখা হয়, শুরুতেই কি আমি বলবো যে ভাই আপনার বেতন কত, ব্যাপারটা তো এমন না, বা আপনি মানে একটা টাকা পয়সার ব্যাপারটা আমরা শুরুতেই আনি না। কারোর সাথে যখন একটু কথাবার্তা হয়, দুই একটা ইমেইলিং হয়, তারপর তুমি জিজ্ঞেস করতে পারো আচ্ছা ক্যান আই গেট অ্যান অ্যাপ্লিকেশন ফর, তখন অনেক স্কুলই কিন্তু তোমার প্রোফাইলের উপর বেস করে অ্যাপ্লিকেশন ফি ওয়েবার দিতে পারে। এবং প্রতি ইউনিভার্সিটি এরকম তুমি $60-70 সেভ করা কিন্তু বিশাল ব্যাপার। আমি নিজেও এরকম 4-5টা থেকে ওয়েবার পাইছিলাম। সো তোমার টার্গেট থাকবে ইমেইলিং এর সময় একটা পর্যায়ে তুমি এরকম ওয়েবার খোঁজা, দেন হচ্ছে রিকোয়েস্ট করা যে ক্যান ইউ অ্যাকসেপ্ট মাই আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট। কারণ তোমার যদি অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট পাঠাইতে হয়, তুমি জিন্দাবাজার যাইতে হবে, যাইয়া তোমাকে ওই ডিএইচএল এ আবার সেন্ড করতে হবে, তারপর ট্রান্সক্রিপ্ট তুলতে হবে অফিসিয়াল, এগুলো কিন্তু অনেক হ্যাকটিক একটা ব্যাপার। সো তুমি যদি কাইন্ড অফ ওদেরকে ম্যানেজ করে ফেলতে পারো যে আমি আনঅফিসিয়ালটা দিয়ে অ্যাপ্লাই করি, আর যখন আমি এডমিশন পাবো তখন আমি অফিসিয়ালটা সেন্ড করবো, তাহলেও কিন্তু তুমি একটা ভালো অ্যামাউন্টের টাকা সেভ করতে পারবা। সো ইমেইলিং করার সময় এটাও মানে একটা পর্যায়ে কথা বলতে হবে যে তোমরা যদি আমার আনঅফিসিয়াল ট্রান্সক্রিপ্ট অ্যাকসেপ্ট করো, দেন ইট উইল বি গুড ফর মি। এখন আরেকটা যেটা বলি, একটু আগে যেটা বলছিলাম ওয়েস নিয়ে, ওইটা শেষ করে নিই। হোয়াট ইজ ওয়েস অর ডব্লিউবিএস? আচ্ছা একটা মিনিট, আমি এটা দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে যাবো। আচ্ছা এখানে আমি সম্ভবত দেখছিলাম ওরা ডব্লিউএস চাইছিল। লেট মি সি। এই দেখো এখানে এখানে কিন্তু আমি যেটা বলছিলাম যে ইট ইজ নট নেসেসারি টু সেন্ড অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট, তার মানে কি তারা বলেই দিছে যে তোমার অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট দেওয়ার দরকার নাই, তুমি জাস্ট ইলেকট্রনিক কপি মানে স্ক্যান কপি আপলোড করে দিলেই হবে। এটা যদি বলা থাকে তাহলে তো হয়েই গেল, মানে আর ঝামেলা নাই। অনেকে আবার বলে দেখো, যারা স্কুল আউটসাইড অফ ইউনাইটেড স্টেটস তাদেরকে কি করতে হবে, ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস থেকে ভেরিফাই করায় নিতে হবে। তো এই ভেরিফাই জিনিসটা কি, ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস হচ্ছে ইউএস এর একটা অর্গানাইজেশন, যারা মূলত যারা নন ইউএস ইনস্টিটিউশন তাদের ট্রান্সক্রিপ্ট গুলাকে ইউএস এর পার্সপেক্টিভে ওইটাকে ইভালুয়েট করবে। মনে করো তোমার একটা কোর্স করছো তুমি, সাপোজ তুমি অ্যাকাউন্টিং এর একটা ফাইন্যান্সের একটা কোর্স করছো 3 ক্রেডিট, যেটা ইউএস এর পার্সপেক্টিভে হয়তো 2 ক্রেডিট, ওটা 3 ক্রেডিট না। সো তারা যেটা করবে তারা এটাকে 2 ক্রেডিট মানে 2 ক্রেডিটে নিয়ে আসবে, নিয়ে এসে তোমার সিজিপিএটা নতুন করে
ক্যালকুলেট করবে। তো ওরা যেটা করবে, ওরা নতুন করে ক্যালকুলেট করে নতুন আরেকটা সিজিপিএ তোমাকে মানে প্রোভাইড করবে, এবং এইটা দিয়ে তুমি এই স্কুলে অ্যাপ্লাই করতে হবে। তো কথা হচ্ছে এটা সব জায়গায় লাগে না। এটা বললাম এই জন্য যে যেসব স্কুল এটা রিকোয়ার্ড, তুমি যদি ওই স্কুলে অ্যাপ্লাই করো, তাহলে তোমাকে এটা করতে হবে। এবং এটা করার সিস্টেম কি, এগুলা নেক্সট টপে আছে বা ওগুলা নিয়ে হয়তো অন্যদিন কথা বলা যাবে। এগুলো তুমি অনলাইনে গুগল করলেই পাবা যে তুমি কিভাবে ওয়েস করতে পারো। এবং আমার যতদূর মনে আছে নেক্সট টপে এটা নিয়ে টোটালি একটা আর্টিকেল আছে যে কিভাবে ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস থেকে আমি আমার কপিটা ভেরিফাই করে নিব। সো আশা করি সবাই মানে বুঝতে পারছি ব্যাপারটা। আমি সানি। দাদা এখানে আপনি যেটা নিয়ে এতক্ষণ কথা বলছেন এটা ছিল হচ্ছে আমাদের ইমেইলিং এর ব্যাপার। সো আমি আপনার হুম কথার হুম ধরেই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেই ক্ষেত্রে বোঝা যাবে জিনিসটা প্র্যাকটিক্যালি যে প্রথম কথা হচ্ছে আপনি ইমেইল করলেন যে কোনো একজন গ্রেড কোঅর্ডিনেটর কিভাবে খুঁজে পেতে হয় সেটা অলরেডি দাদা দেখাইছে। সো প্রথম কথা হচ্ছে আমার ইমেইল করতে হবে গ্রাজুয়েট কোঅর্ডিনেটরকে। আমি কিভাবে ইমেইল করব, আমি কিভাবে করছিলাম। সো আমি সাধারণত যে কোনো গ্রেড কোঅর্ডিনেটরকে খুঁজে বের করে তাকে প্রথমেই হচ্ছে একেবারে ছোট্টভাবে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেন আমি শেয়ার করতাম যে আমার প্রোফাইলটা কি এবং আমি কোন প্রোগ্রামে মেইনলি ফোকাস করতেছি, তাদের কোন প্রোগ্রামে যাইতে চাই। এবং আমি জাস্ট তার কাছে জানতে চাইতাম এরকম যে আপনার কি মনে হয় যে আমার প্রোফাইল আপনাদের জন্য ফিজিবল। সাথে আমি আরেকটা কোয়েরি এড করে দিতাম যে আপনাদের স্কুলে কি গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ আছে কি নাই। আমি অনেক সময় দেখতাম ওয়েবসাইটে আছে, বাট অনেক সময় না দেখেও আমি জিজ্ঞাসা করতাম যে আপনাদের আছে কি নাই, তার কাছ থেকে কনফার্মেশন চাওয়ার জন্য। সো ওই ইমেইলের রিপ্লাই আসার পর দেন হচ্ছে কথা এক্সটেন্ড করতাম আর কি, যে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ যারা বলতো আছে, তখন তারা জিজ্ঞাসা করতাম যে আসলে যেটা আছে সেটাতে কি রকম আছে বা ফান্ডিং অপরচুনিটিজ আপনাদের কেমন, এই গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপটা কি আমার প্রোগ্রাম কস্ট কভার করবে কি করবে না, প্রোগ্রাম কস্ট কভার করলে সেটা কি ফুল করবে না হাফ করবে, এবং স্টাইপেন্ড কি রকম, এই জিনিসগুলো জিজ্ঞাসা করতাম। এবং একটা সময় আমার যদি মনে হইতো যে না এই ইউনিভার্সিটি বেশ ভালো প্রসপেক্টিভ, সো অনেক ইনফরমেশন এরা ইমেইলে দেয় না, সেক্ষেত্রে আমি যেটা করতাম আমি ওদের সাথে একটা ভার্চুয়াল মিটিং এর জন্য বলতাম, রিকোয়েস্ট করতাম যে ক্যান আই গো ফর এ ভার্চুয়াল মিটিং উইথ ইউ গাইস। তখন হচ্ছে যদি বলতো হ্যাঁ কথা বলা যায়, সেই ক্ষেত্রে হচ্ছে ভার্চুয়াল মিটিং এ যায় আরো খুঁটিনাটি ইনফরমেশন যেগুলো জানা যায় সেটা জিজ্ঞাসা করতাম। কারণ অনেক সময় ওরা ইমেইলে অনেক কিছু বলে না, যেমন আমি অনেককেই ভার্চুয়াল মিটিং এ যায় জিজ্ঞাসা করতাম এরকম যে আপনাদের সাধারণত কেমন ফান্ডিং, মানে ফান্ডিং এর অ্যামাউন্টটা কেমন এটা জিজ্ঞাসা করতাম, অথবা জিজ্ঞাসা করতাম যে লাস্ট ইয়ার্স গুলাতে আপনারা কয়জন গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট নিয়েছিলেন বা ফিউচারে কেমন গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট নেওয়ার প্ল্যান আছে। এগুলা সাধারণত ইমেইলে ওরা অতটা বলে না, এর অনেকগুলো কারণ থাকতে পারে। সো আমি এই প্রসেসে মেইনলি আগাইতাম আর কি, প্রথমে ইমেইল করতাম, দেন হচ্ছে রেসপন্ড আসার পর ওইটা অনুযায়ী আরো কিছু প্রশ্ন করতাম, আমার কাছে পটেনশিয়াল মনে হইলে দেন একটা ভার্চুয়াল মিটিং এ যেতাম। এই ছিল মোটামুটি প্রসেস ইমেইলিং এর। দাদা কি কিছু দেখাচ্ছেন এটা নিয়ে আর? না, আর কিছু দেখাচ্ছে না। আমি তাহলে হচ্ছে দাদা আমার মনে হয় আমরা বেশ মোটামুটি যেগুলো মেজর ইস্যুস ছিল কভার আপ করে ফেলছি। এখন অল্প করে যদি একটু আইডিয়াস দেয়া যায় ভালোই হবে। এটা একটা মিথ আছে আমাদের মধ্যে, যেহেতু আপনি দুইটাই দিচ্ছেন, আমাদের সেশন জিমেট জিআর নিয়ে নিয়ে না, কিন্তু তারপরে আপনি যেহেতু দুইটাই অ্যাটেম্প্ট করছেন, তো অনেক স্টুডেন্ট বা অনেক জুনিয়ররাই জিজ্ঞাসা করে আমার কি জিমেটটাই দেওয়া উচিত কিনা ভাই, আমি জিমেট দিব, সো আমি কি জিআরই দিব কি দিব না, মানে কোনটা আসলে দেওয়া উচিত এবং কোনটার কাজ কি, জিমেটই দেয়া লাগবে বিজনেস স্কুলে যাওয়ার জন্য এরকম, নাকি জিআরই দিয়েই যাওয়া যাচ্ছে। সাধারণত যেহেতু আমরা জিআরই দিয়ে আসছি, জিআরই দিয়ে আসা যায় এটা এজিউম করা যাচ্ছে, বাট কোনটা ঠিক কি কারণে এটা হয়তো অনেকে জানে না। সো আপনি যদি একটু শেয়ার করেন। আচ্ছা, তো এটা খুবই মানে কমন একটা কোয়েশ্চেন, এবং এটা আমরা প্রায় আমরা নিজেরাও করছি যে এক সময় দেখা গেছে যে ডিপার্টমেন্টের একজন যখন জিআরই দিছে যে ভাই জিমেট কেন দিলেন না। তো হ্যাঁ, ব্যাপারটা মানে এত বেশি কনফিউজিং ছিল যে কেউ আসলে বুঝতে পারতো না যে কি জিমেট দেওয়া উচিত না জিআরই দেওয়া উচিত, কোনটা দিলে ভালো, মানে ওভারঅল অ্যাসপেক্টটা। তো একটা সময় যায় যেটা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি স্কোর ম্যাটার। ঠিক আছে, এই যেমন আমি এখানে যে প্রোফাইলটা বের করে রাখছি, এভারেজ জিমেট আইদাহো স্টেটের বিজনেস স্কুলে, তাদের এমবিএ প্রোগ্রামের এভারেজ জিমেট 525। ও আচ্ছা, বাই দা ওয়ে এখানে একটা জিনিস বলে রাখি, এইসব স্ট্যাটিস্টিক্স কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপডেটেড থাকে না। ঠিক আছে, এগুলো কিন্তু ব্যাকডেটেড। সো তোমরা আবার এটা মনে করবে না আরে এখানে তো 306, আমার তো ভাই 311, অ্যাপ্লাই করলে তো মানে কোনো ইয়াই নাই, কথাই নেই, আমি ডেফিনেটলি পার পাবো। কিন্তু ব্যাপারটা কিন্তু ওইরকম হয় না। কারণ হচ্ছে এগুলা মোস্ট অফ দ্য টাইম এই জিনিসগুলা তারা আপডেট করে না। ঠিক আছে, সো হইতে পারে এটা 5 বছর আগের স্কোর দেয়া। ঠিক আছে, এখন হয়তো এটা 310-11 হয়ে গেছে এভারেজ, এটা হয়ে গেছে হয়তো 580-600। ঠিক আছে, এটা তুমি মানে এই জন্য যেটা করতে হবে, তুমি তাদেরকে ইমেইলিং করে কথা বলতে হবে। তো যেটা বলছিলাম যে
এবার এই জিমেট না জিআরই এর এই ব্যাপারটা। সো আমি বেসিক্যালি যেহেতু শাহরিয়ার শুরুতেই বলছি অ্যাকচুয়ালি যে ফার্স্টে আমি এত বেশি অনেক বেশি কনফিউজ ছিলাম। আমি দুবার জিমেট ট্রাই করলাম, দেন ফাইনালি আমি জিআরই ট্রাই করলাম। সো এটা কাইন্ড অফ হ্যাকটিক প্রসেস। এবং এখানে এসে যেটা মনে হয়েছে যে ভাই আমরা কি হ্যাকটিক, এখানে মানুষজন 5 বার 6 বার করে ওইগুলো অ্যাটেম্প্ট করে, ঠিক আছে? সো ভাই মানে কথা হচ্ছে যে মানে বিষয়গুলো হচ্ছে এত কম্পিটিটিভ যে সবাই সর্বোচ্চটা দিয়েই সর্বোচ্চ চান্স নিতে চায়। সো এখন জিমেট এবং জিআর ক্ষেত্রে যেটা সবার আগে আমি বলবো যে কোন টেস্ট এটা ডাজন্ট ম্যাটার, স্কোর ম্যাটার সবচেয়ে বড় কথা। এবং আমরা যে জায়গায় শুধু আটকে থাকি, এই যেরকম মানে অনেকেই ক্যারিয়ারের দিকে যে ভাই বিসিএস না হায়ার স্টাডি, এটাও কিন্তু একটা কমন কনফিউশন, ঠিক আছে? সো এইরকম ব্যাপার আসলে আমাদের বাঙালির মধ্যেই মনে হয় এই ব্যাপারগুলো দুটানা থাকে, আমার নিজের মধ্যেও ছিল এগুলা। সেগুলো থাকে সবার মধ্যে কম বেশি। কিন্তু আমার সাজেশন হচ্ছে যে তুমি আসলে যেই জায়গায় ভালো করতে পারবা, হতে পারে সেটা জিআরই, হতে পারে সেটা জিমেট, তুমি সেটাই অ্যাটেম্প করা উচিত, ঠিক আছে? সো এখানে এমন না যে জিমেট দিলে তুমি, হ্যাঁ, এখানে আবার একটা জিনিস বলে রাখি, কিছু স্কুল আছে যারা মেনশনই করে দিবে উই প্রিফার জিমেট বাট উই অলসো অ্যাকসেপ্ট জিআরই। তার মানে কি, তারা জিমেট পাইলে খুশি, হ্যাঁ, মানে অনেক খুশি, আর জিআরই পাইলেও খুশি। সো ব্যাপারটা এরকম। সো মানে এটা খুব একটা ম্যাটার করবে না যে তুমি জিমেট দিলা নাকি জিআরই দিবা, কারণ এখন আমার যতদূর আমি দেখা হয়েছে অলমোস্ট 98% বিজনেস স্কুলই হচ্ছে বোথ মানে জিমেটটা অ্যাকসেপ্ট করেই, এখন জিআরইও অ্যাকসেপ্ট করে। একটা সময় ছিল যারা জিআরই অ্যাকসেপ্ট করতো না, কিন্তু এখন মোস্ট অফ দ্য স্কুল জিআরই অ্যাকসেপ্ট করে। সো হ্যাঁ, আলটিমেটলি হচ্ছে তোমাকে দেখতে হবে তুমি কোন প্যাটার্নে ভালো। যেমন জিমেটের ভার্বাল কিন্তু হচ্ছে অনেকটা কাইন্ড অফ লাইক গ্রামার বেসড, ঠিক আছে? ওইখানে ভোকাবুলারি তেমন বেশি কাজে লাগবে না তোমার, অনেকটাই ভার্বাল বেসড। এবং ভার্বালটা হচ্ছে মানে গ্রামার বেসড, এবং তোমাকে ওইখানে গ্রামাটিক্যাল টেস্ট আসবে বেশি। কিন্তু জিআরই ভার্বাল ভার্বাল হচ্ছে মূলত ভোকাবুলারি বেসড, ওখানে তোমাকে অনেক ভোকাবুলারি পড়তে হবে। তুমি ম্যাগোস বা আরো যা আছে ওগুলার ভোকাবুলারি অনেক জানতে হবে, অ্যাডভান্স ভোকাবুলারি। আবার জিমেটের আরেকটা টেস্টের ডিফারেন্ট হচ্ছে, জিমেটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে জিমেট হচ্ছে কাইন্ড অফ লাইক এটা কোয়েশ্চেন এডাপটিভ। কোয়েশ্চেন এডাপটিভ মানে হচ্ছে তুমি সাপোজ এখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন একটা লেভেল আছে। একটা কোয়েশ্চেন থাকলো 500 লেভেল, তুমি ওইটা কারেক্টলি আনসার করলা, দেন তোমাকে দিবে 600 লেভেল, ওইটাও কারেক্টলি করলা, দেন তোমাকে দিবে 700 লেভেল। এখন যদি দেখে তুমি 600 লেভেল পারো নাই, তাহলে তোমাকে আবার নামাই দিবে, তোমাকে ল ক্যাটাগরির কোয়েশ্চেন দিবে। এখন তোমার স্কোর ডিপেন্ড করবে তুমি হাই ক্যাটাগরির কোয়েশ্চেন কতগুলা পারছো এবং ল ক্যাটাগরির কোয়েশ্চেন কতগুলা কম ভুল করছো এটার উপর। কিন্তু জিআরই কিন্তু কোয়েশ্চেন অ্যাডাপটিভ না, জিআরই হচ্ছে সেকশন অ্যাডাপটিভ। মানে তুমি একটা ফুল সেকশনে কেমন করছো, তো একটা সেকশনে মনে করো 20টা কোয়েশ্চেন থাকলো, এখন ওই 20টা কোয়েশ্চেনের মধ্যে তুমি কি করলা, মানে তুমি যদি একটা কোয়েশ্চেন ভুল করো তার মানে পরের কোয়েশ্চেন চেঞ্জ হয়ে যাবে এমন না, তোমার ওই ফুল সেটটা অটোমেটিক সেট হয়ে গেছে, মানে 20টা কোয়েশ্চেন তোমার জন্য দেওয়া হয়ে গেছে। এখন তুমি 20টার মধ্যে 20টাই পারো আর মানে একটাও না পারো, এতে কোয়েশ্চেন চেঞ্জ হবে না। কিন্তু জিমেট কিন্তু কোয়েশ্চেন অ্যাডাপটিভ, মানে প্রতি কোয়েশ্চেনের পারফরমেন্সের উপর বেস করে পরের কোয়েশ্চনটা আসবে। এবং জিমেটের একটা ডিফিকাল্টিস হচ্ছে জিমেটে কোয়েশ্চেন স্কিপ করা যায় না, এটা একটা বড় ডিফিকাল্টিস, তোমাকে আনসার করেই পরেরটাতে যাইতে হবে। কিন্তু জিআরইতে তুমি কোয়েশ্চেন স্কিপ করতে পারবা। সো এগুলো ছিল বেসিক ডিফারেন্স। সো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স যেটা যে জিমেট খুব কঠিন, জিআরই ইজি এরকম আমি বলবো না। ব্যাপারটা হচ্ছে জিআরই তে ইনফরমেশন অ্যাক্সেস বেশি, কারণ বাংলাদেশে মোস্ট অফ দ্য স্টুডেন্টস জিআরই অ্যাটেম্প করে, তুমি ইজিলি জিআরই ম্যাটেরিয়াল পাবা, বই পাবা। সো আমার কাইন্ড অফ যা মনে হয়েছে জিআরই অ্যাটেম্প করলে হয়তো একটু তুমি মানে ইনফরমেশন প্লাস ম্যাটেরিয়ালের দিক দিয়ে সুবিধা বেশি। বাট অনেকেই জিমেট দিচ্ছে এবং জিমেটেও অনেকে টপ স্কোর করতেছে, লাইক অনেকে 700 লেভেলও ক্রস করতেছে। সো এটা টোটালি স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। সো আমি যেটা বলবো, তোমার স্কিল কোন জায়গায়, তুমি কি মানে ভোকাবুলারি পড়তে পছন্দ করো, তুমি কি গ্রামার প্রিফার করো, তোমার কাইন্ড অফ লাইক কোয়ান্ট স্কিলে কোন জিনিসটা তোমার কোয়ান্ট এরিয়া বেশি তুমি পারো ভালো। সো এই জন্য আমি যেটা বলবো, আগে হচ্ছে তুমি এই দুইটার এক্সাম প্যাটার্ন দেখতে পারো, দেন হচ্ছে তুমি ডিসাইড করো কোনটা দিবা। বাট এইটা নিয়ে কোনো কনফিউশন করার দরকার নাই যে জিমেট দিলে ভালো হবে না জিআর দিলে ভালো হবে, মানে কোনটা দিলে বেশি সুবিধা পাবো। ব্যাপারটা টোটালি আপ টু ইউ যে তুমি কোন জায়গায় ভালো করতে পারবে। জাস্ট মাথায় রাখবো আমাকে একটা ভালো স্কোর করতে হবে, এখন সেটা হোক জিআরই হোক জিমেট। আমি যদি এখন জিমেটে 700 তুলতে পারি জিমেটে যাও, তুমি যদি জিআরইতে 325 তুলতে পারো জিআরইতে যাও। জাস্ট কোর ম্যাটার, কোন মানে পরীক্ষা কোনটা দিছো ওইটা ম্যাটার না। ওকে শারিয়া।
শাহরিয়ার। হ্যাঁ। সরি দাদা। ওকে, হুম তো আমরা মোটামুটি আজকের হুম সেশনে আই গেস কভার আপ করে ফেলছি যেটুকু হুম আমার সবগুলা জিনিস নিয়ে। আই গেস অনেকের এখান থেকে যথেষ্ট পরিমাণ হেল্প হয়েছে, এবং অবশ্যই আরো কিছু কুইরিজ থেকে যাবে অনেকের। সো কারো কোনো কুইরিজ থাকলে আমাদের পেজে মেসেজ দিতে পারেন। আপাতত হচ্ছে দুইজন এখানে কমেন্ট করছে, সো তাদের কমেন্ট নিয়ে আমরা কিছু ডিসকাস করতে পারি, দেন উই ক্যান এন্ড আপ দিস সেশন। হুম অদিতি চৌধুরী সে জিজ্ঞাসা করছে হচ্ছে টিএ পেতে হলে কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট কি ফুলফিল করা লাগে। সো প্রথম কথা হচ্ছে আমরা যখন আমরা এই পুরো সেশনে আই গেস অনেকগুলা জিনিস কভার আপ হয়ে গেছে যে কি কি কারণে জিএ পাওয়া যায়। সো সে স্পেসিফিক ভাবে জিজ্ঞাসা করছে টিএ মানে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, হুইচ ইজ ওয়ান কাইন্ড অফ গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ। সো হুম আপনার কি মনে হয় যে টিএ তে কি কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে কি না? আমরা তো ওভারঅল প্যাকেজ নিয়ে অলরেডি কথা বলে ফেলছি। হুম ওকে, সো টি এর ক্ষেত্রে এখানে বেসিক্যালি মানে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ যেইটা মানে আমি এখন তোমাদেরকে যে আইদাহো স্টেটের ওইটাই দেখাচ্ছি, ওইখানে যেটা হচ্ছে বেসিক্যালি বেসিক যে রিকোয়ারমেন্ট এটা সবার জন্য সিমিলার। শুধু টি এর ক্ষেত্রে যেটা আলাদা করে থাকবে সেটা হচ্ছে তোমার ইংলিশ স্পিকিং। এখানে দেখো তারা বলে দিছে যারা international student whose native language is not English and who have been assigned to teach may be asked to complete a English speaking proficiency। এইখানে হচ্ছে এইটা তুমি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতেই পাবা যে যারা আইএলস দিবা তাদের স্পিকিং এ আমি আই গেস মোস্ট অফ দ্য টাইম দে 7 অথবা 6.5 তারা ডিজায়ার করে, অথবা আরো বেশিও চাইতে পারে। সো যারা মূলত টি এর জন্য যদি কেউ দেখতে চায় তাহলে যেটা হবে তাদের হচ্ছে এখানে একটা জিনিস বলে রাখি যে টিএ কিন্তু তুমি চুজ করবা না, জিএ তুমি অ্যাপ্লাই করবা জি এর জন্য। এখন তোমার কাজটা কি টিএ হবে না আর এ হবে সেটা তোমার প্রফেসর ডিসাইড করবে, ঠিক আছে। সো যদি তোমার কাইন্ড অফ টিএ থাকে, মানে প্রফেসর যদি তোমাকে টি এর জন্য অ্যাসাইন করতে চায় তাহলে কিন্তু ডেফিনেটলি তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি পার্টিকুলারলি স্পিকিং সেকশন মাস্ট বি গুড, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেটা সে কোয়েশ্চেন করছে সেখানে তোমার একটা রিকোয়ারমেন্ট হবে যে তোমার আইএলস এর স্পিকিং কোর অথবা তোমার টোফেল যদি দাও টোফেলের একটা পার্টিকুলার স্পিকিং স্কোর তার রিকোয়ারমেন্ট হিসেবে থাকবে। আর বাকি সব রিকোয়ারমেন্ট বেসিক, মানে টি এর জন্য আলাদা করে তেমন কোনো রিকোয়ারমেন্ট নাই। যে মনে করো যেমন আমার ক্ষেত্রে দেখা গেছে আমি যখন প্রফেসরের যেই কোর্স গুলো আমাকে টি এর কাজ করতে দিছে, আমার দুই একটা কোর্স করা ছিল না, আমি প্রফেসরকে পরে বলছি যে আমি আসলে কোর্স করি নাই, সো ওইটা সম্পর্কে আমার এত আইডিয়া নাই, সো আমার একটু টাইম লাগবে, আমার কোর্স গুলা দেখতে হবে। সো তার মানে হচ্ছে তুমি যদি কোনো কোর্স করা নাও থাকে, তুমি যদি ওই কোর্সের কাজ নাও পারো, সেক্ষেত্রে এটা কোনো খুব বড় একটা ইস্যু না, তুমি জাস্ট প্রফেসরকে এক্সপ্লেন করলেই হবে, সে তোমাকে প্রপারলি গাইড করবে, কারণ তারাও জানে যে একটা স্টুডেন্ট সব কোর্স করে আসবে সবকিছু তার জানা থাকবে ব্যাপারটা এমন না। সো পার্টিকুলারলি তোমার টি এর জন্য হচ্ছে তোমার স্পিকিংটা ডেফিনেটলি ভালো হতে হবে। হুম, সরি। শাহরিয়ার। ওকে, সম্ভবত শাহরিয়ারের কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস হচ্ছে। সো বেসিক্যালি আসলে লাইভের যে কমেন্ট গুলো সেগুলো আমি এখন দেখতে পারতেছি না, কারণ শাহরিয়ার এখানে হোস্ট ছিল। সো আমি পড়তে পারবো না যে কি কমেন্ট আসছে না আসছে। আচ্ছা, একটা মিনিট। ও আচ্ছা, আমি দেখতে পাচ্ছি। উম, হুম, শাহরিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করি। এখানে যেটা হচ্ছে ডু আই সেন্ড মাই সিভি টু দ্য প্রোগ্রাম কোঅর্ডিনেটর। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যেটা প্রথমে বলছিলাম যে প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে প্রথমেই সিভি পাঠানোর দরকার নেই। প্রথমে হচ্ছে তাকে ইমেইল করতে হবে, এবং ইমেইলের মধ্যে আমি যেটা করতাম পার্সোনালি, ইমেইলের মধ্যে তোমার শর্ট তোমার সিভি বা ওভারঅল যা আছে তুমি সেটা সম্পর্কে একটা আইডিয়া দিতে পারো তাকে, কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমার মতো কিন্তু আরো হাজার স্টুডেন্ট ইমেইল করবে একটা কোঅর্ডিনেটরকে। সো কোঅর্ডিনেটরের কিন্তু অত সময় নাই যে তোমার পুরা সিভিটা সে একেবারে কি করছো, কোথায় স্কুল কোথায় কলেজ, এত কিছু পড়ার কিন্তু তার টাইম নাই। তো তোমাকে ওইটা মাথায় রাখতে হবে যে সে যাতে একটা ব্রিফ আইডিয়া নিতে পারে, সেই জন্য তোমার কাইন্ড অফ লাইক গ্রাজুয়েশন, আন্ডার গ্রাজুয়েশন, এবং তোমার কাইন্ড অফ জিআরই, সিজিপিএ, দেন কোন ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এই বিষয়গুলা যেগুলো কোর জিনিস সেইগুলো হাইলাইট করে তুমি হচ্ছে
এই তাকে একটা ইমেল করতে পারো এবং চেষ্টা করবে এটা যাতে শর্টলি সে তোমার সম্পর্কে একটা আইডিয়া নিতে পারে। দেন তুমি তাকে বলতে পারো যে আমি কি তোমাকে মানে সিভি ইমেল করতে পারি বা তুমি কি আমার সিভিটা দেখে আইডিয়া দিতে পারি, দেন এটা পরে আসতে হবে। বাট ফার্স্ট ইমেইলে ডেফিনেটলি সিভি সেন্ড করার কোনো প্রয়োজন নাই, কারণ একটা গ্রাজুয়েট কোঅর্ডিনেটর মানে অত সময় থাকবে না তোমার সিভি টোটালি রিভিউ করবে। শাড়ি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা আমি এক্সট্রিমলি সেকেন্ড। আমার হচ্ছে টেকনিক্যাল ইস্যুস এর কারণে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিল। এন্ড আই এম এক্সট্রিমলি সরি যদি আমার সাউন্ডে প্রচুর নয়েজ থাকে, আমি জানি না টেকনিক্যাল ইস্যুস এর কারণে খুব সম্ভবত হচ্ছে আমি যখন জয়েন করব তখন থেকে হচ্ছে আমার ওয়াইফাই চলে গেছে। সো হচ্ছে আমার জয়েন করা লাগছে উইথ মাই ডিভাইস, মাই মোবাইল ডিভাইস। সো যদি আমার কথা কেউ ক্লিয়ারলি না শুনেন, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট আই গেস সাধনদার কথা সবাই খুব ভালো করে শুনছেন। সো এটা নিয়ে প্রবলেম নাই, এই জন্য হচ্ছে আমি শুরুতেই হচ্ছে সরি বলে নিয়েছিলাম সেশনের যে আমার টেকনিক্যাল ইস্যুস গুলোর জন্য আমি সরি ইন অ্যাডভান্স, বাট এখন শেষ করে ফেলবো, আবারও সেম কথা বললাম। হুম হুম। বাট আই গেস আপনারা সবাই, যেটা ইম্পর্টেন্ট ছিল সাজনদের কথা, ওইটা খুব ভালো করে গেছে। এন্ড আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট বিকজ আমি জানি না সাডেনলি হচ্ছে কেন আজকেই হচ্ছে যখন আমি সেশন শুরু করবো তখনই হচ্ছে আমার ওয়াইফাই চলে গেছে। সো আমি ল্যাপটপ থেকে জয়েন করতে পারি নাই, আমার হচ্ছে মোবাইল ডিভাইস থেকে জয়েন করা লাগছে। এবং আই ডোন্ট নো কেন নয়েজ ক্রিয়েট হয়েছে অনেক। ওকে, সো লাস্ট আচ্ছা। আরেকটা কোয়েশ্চেন সম্পর্ক সম্ভবত আছে দাদা, তারপরে আমরা শেষ করে ফেলবো। ওকে, সো হুম। ডাজ জব এক্সপিরিয়েন্স প্লে এনি রোল হেয়ার? ইফ ইয়েস, দেন হোয়াট কাইন্ড অফ জব এক্সপিরিয়েন্স উড বি প্রায়োরিটাইজড? অদিতি চৌধুরী জিজ্ঞাসা করছে। আচ্ছা, সো জব এক্সপিরিয়েন্স মূলত আসলে এখানে আমরা যারা আসি মানে কাইন্ড অফ লাইক মাস্টার্স লেভেলে, বেশিরভাগই হচ্ছে খুব একটা জব এক্সপিরিয়েন্স থাকে না। বাট যদি কারো থাকে সেটা ডেফিনেটলি একটা ভ্যালু এড করবে। সো সেই ক্ষেত্রে পার্টিকুলার কোনো রোল করতে হবে এরকম না। বাট যদি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকে, যে মানে পার্টিকুলারলি যদি আমি বলি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, আবারও বলতেছি, সেইটা ডেফিনেটলি তারা রিকোয়ার করে, মানে তারা ওটা হাইলাইট করে। কারণ আমি আগেও বলছি যে এখানে এমবিএ হোক বা মাস্টার্স প্রোগ্রাম হোক, এদের মূল টার্গেট হচ্ছে ইন্ডাস্ট্রিতে এমপ্লয়ি সাপ্লাই করা। হ্যাঁ, যেমন আমি এমবিএ করতেছি, তাদের টার্গেট হবে আমাকে একটা ভালো ইন্ডাস্ট্রিতে একটা পজিশনে সাপ্লাই করা। সো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার যদি কোনো ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকে, হইতে পারে সেটা ম্যানুফ্যাকচারিং, ব্যাংকিং, এনিহাউ, জাস্ট একটা কোনো একটা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, সেইটা মানে আমি বলবো পার্টিকুলারলি এমবিএ এর জন্য ডেফিনেটলি ওইটা খুবই হেল্পফুল হবে। কারণ আমি অলরেডি তোমাদের দেখাইছি যে অনেক ইউনিভার্সিটিতে এমনকি জব এক্সপিরিয়েন্স তারা রিকোয়ারমেন্ট হিসেবে রাখে যে তোমার 1 বছর 2 বছর জব এক্সপিরিয়েন্স প্রয়োজন। সো এখন কে কারো যদি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স না থাকে, ইট ডাজন্ট ম্যাটার যে দে শুড নট অ্যাপ্লাই। আমি যেটা বলবো যে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকলে এটা ফার বেটার। ওর তোমার যদি অন্য যে কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা ডেফিনেটলি তুমি শেয়ার করবা, মানে তোমার যে ধরনেরই জব এক্সপিরিয়েন্স থাকুক না কেন। বাট ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সটা হচ্ছে পার্টিকুলারলি একটু হাইলি ওয়েট রাখবে তোমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। কারণ আমরা ওভারঅল যেটা দেখেছি, আমার সাথেও যারা এমবিএ তে আছে, মোস্টলি আমি দেখছি তারা কোনো না কোনো ইন্ডাস্ট্রি কাজ বা কোনো একটা পজিশনে কাজ করতে, হইতে পারে সেটা ইন্স্যুরেন্স, হতে পারে ব্যাংকিং, মানে এরকম ডিফারেন্ট জবে তারা ছিল। সো যার যে যে ধরনের এক্সপিরিয়েন্সই আছে সেটা ডেফিনেটলি এটা মানে অ্যাপ্লিকেশনের সময় শেয়ার করা উচিত। হইতে পারে তুমি তোমার এসওপি তে সেটা উল্লেখ করতে পারো, আর সিভিতে তো ডেফিনেটলি বলবা। এবং এখানে অলরেডি একজন বলছে যেটা যে সামওয়ান হ্যাজ প্রিভিয়াস টিচিং এক্সপিরিয়েন্স উইল দ্যাট গিভ দেম অ্যান এজ ফর টিএ। ইয়া ডেফিনেটলি, যেটা শাহরিয়ার অলরেডি বলছে যে তুমি যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে ডেফিনেটলি তুমি সেটা টি এর জন্য একটা ভ্যালু এড করবে এবং এডমিশন কমিটির কাছেও সেটা হাইলাইটেড হবে যে তুমি অলরেডি টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে আসছো এবং তোমার কোর্স কন্ডাক্ট করা এবং গ্রেড মানে একটা কোর্স সম্পর্কে আইডিয়া অলরেডি তোমার আছে। সো এটা ডেফিনেটলি তোমার জন্য ভ্যালু এড করবে। সো আমি বলবো যে আমরা যেগুলো নিয়ে অলরেডি কথা বলছি, জিআরই, সিজিপিএ, দেন এসওপি, ওগুলার পাশাপাশিও আমি বলছি যে এটা হচ্ছে টোটাল একটা প্যাকেজ। সো কেউ 500, কেউ হয়তো 500 জিমেট দিয়েও এডমিশন পেয়ে যাবে, আবার কেউ লাইক 600 দিয়েও এডমিশন ফান্ডিং পাবে না। এটা কেন হবে? এটার একটা বড় কারণ হচ্ছে ওই যে বললাম, এটা টোটালি একটা প্যাকেজ। সো যে 600 দিয়েও পেলো না, এটার কারণ হচ্ছে হয়তো 500 দিয়ে যে পেয়ে গেছে, বা জিআরই 310 দিয়ে পেয়ে গেছে, এটার কারণ হচ্ছে সে হয়তো অন্য কোনো একটা জায়গায় তার অন্য কোনো এক্সপেরিয়েন্স, অন্য কোনো একটা কিছুতে সে হয়তো নিজেকে হাইলাইট করতে পারছে।
হতে পারে সেটা এক্সপেরিয়েন্স হতে পারে অন্য কোনো একটা জায়গায় সে নিজেকে তুলে ধরতে পারছে যেটা এডমিশন কমিটির কাছে খুব মানে হাইলি ফেভারেবল মনে হয়েছে। সো যদি কারো কাইন্ড অফ টিচিং এক্সপিরিয়েন্স থাকে, এটা ডেফিনেটলি টি এর জন্য একটা ভালো অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে আমার মতে। আর আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করে নিচ্ছি ছোট্ট করে, আজকের প্রোগ্রামটা হয়তো একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, বাট আমি চেষ্টা করতেছি আসলে যতটুকু ইনফরমেশন প্রোভাইড করা যায়। লাস্ট হচ্ছে আমি যেটা একটু কথা বলে নিব স্টেম নিয়ে, এটা নিয়ে কথা হয় নাই। সেটা হচ্ছে স্টেম ব্যাপারটা আসলে কি, আমরা এখানে অনেকেই দেখি যে স্টেম প্রোগ্রামে যাব কি না। স্টেম প্রোগ্রামের ফুল মিনিংটা হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। সো এখানে অনেকগুলো প্রোগ্রামই দেখবা যারা স্টেম ডেজিগনেটেড আছে, যেমন শাহরিয়ারের প্রোগ্রামটাই আমি যদি লাইক কাইন্ড অফ এক্সাম্পল হিসেবে নেই, তার এমবিএ প্রোগ্রামটা কিন্তু স্টেম ডেজিগনেটেড, মানে হচ্ছে ওইটা সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স ওই ডেজিগনেশনের মধ্যে পড়বে। এখন কথা হচ্ছে স্টেম এবং নন স্টেমের মধ্যে তফাৎটা কি তাইলে? তফাৎটা হচ্ছে তুমি যদি স্টেম প্রোগ্রামে আসো তাহলে হচ্ছে তোমার জেনারেলি আমরা যারা এখানে মাস্টার্স করব তারা ইউএসএ তে 1 বছরের ওপিটি পাবো, ঠিক আছে? সো তুমি যদি স্টেম প্রোগ্রামে আসো তাহলে তুমি এডিশনাল 2 ইয়ার্স ওপিটি পাবা, মানে ওয়ার্ক পারমিট পাবা। তার মানে তুমি টোটালি 3 ইয়ার্স এখানে উইদাউট এনি স্পন্সরশিপ তুমি ইউএসএ তে মানে প্রপারলি জব করতে পারবা, দেয়ার ইজ নো ইস্যুস। বাট এটা যদি স্টেম না হয় তাহলে তোমার হচ্ছে 1 ইয়ার ওপিটি থাকবে, দেন হয়তো তোমাকে স্পন্সরশিপে যেতে হতে হবে বা অন্য কোনো ভিসা এক্সটেনশন প্রোগ্রামে যেতে হবে। কিন্তু স্টেম প্রোগ্রামে হলে তুমি 3 বছর পর্যন্ত এই সুবিধা পাবা, মানে এজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। শারিয়ার, আই এম ডান। ওকে দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আমরা প্রশ্ন সবগুলোর উত্তর দিয়ে দিছি। সো আই হোপ ইট ওয়াজ এ গুড সেশন ফর এভরিওয়ান। যারা ছিলেন সবাই এনজয় করছেন আই গেস। অ্যান্ড apart from my noisy sounds from the background, so I guess everything was good. And আপনারে অবশ্যই অবশ্যই ধন্যবাদ যে আপনি অনেক সময় দিচ্ছেন, এবং আপনি আগে যেমনটা হচ্ছে পার্সোনালি সময় দিতেন। আমি আমি অবশ্যই বলবো যে আই এম রিয়েলি গ্রেটফুল টু হ্যাভ ইউ এজ এ সিনিয়র। যখন হচ্ছে আমি যখন প্রিপারেশন শুরু করি, আমি খুব বেশি সিনিয়রকে তো খুঁজে পাই নাই যাদেরকে বিজনেস স্কুলের ইনফরমেশন যাদের কাছে পাবো। ইউ আর ওয়ান অফ দেম। সো আই এম রিয়েলি অবভিয়াসলি গ্রেটফুল টু ইউ এজ এ থ্যাঙ্কফুল টু ইউ অবশ্যই। যদিও আপনি এটা ভাই ব্রাদার, আমরা সবাইকে সবাই হেল্প করি, বাট ব্যাক দেন ইট ওয়াজ রিয়েলি ইম্পর্টেন্ট যে সামওয়ান সাপোর্টিং। যখন হচ্ছে ফান্ডিং পাইতেছি না, ইউনিভার্সিটি খুঁজে পাইতেছি না, রেগুলার নক দিতেছি দাদা কি করবো না করবো, আপনি সবসময় হেল্প করছেন। এটা আসলে অনেক ভালো কিছু ছিল আমার জন্য। আমি সবসময় বলি যে আমি এখানে আসতে পারছি ফান্ডিং নিয়ে বিকজ অফ মাই সিনিয়র্স। ঠিক আছে, সিনিয়রদেরকে আসলে প্রচুর জ্বালাইছি, প্রচুর ইনফরমেশন ওদের কাছ থেকে নিতে পারছি, বের করে আনছি, যার কারণে হচ্ছে আমি আমার ফান্ডিং অপরচুনিটি খুঁজে বের করতে পারছি। এটা আমার মনে হয়। সো আমার এক্সপেকটেশন থাকবে যারা ডিপার্টমেন্টে জুনিয়র আছে তারাও এইভাবে হচ্ছে, যার কাছেই মনে হয় যে আমি প্রপার ইনফরমেশন পাবো, সব সিনিয়রদের সাথে যোগাযোগ করা। আমরা অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করি। এখানে সাজনদা আছে, আমি অতটা জানি না, বাট সাজনদা আছে, প্লাস হচ্ছে আরো সিনিয়ররা আছেন যারা, সবাইকে আপনারা নক দেন, কিংবা আমাদের পেজে যায় হচ্ছে আগের সেশন গুলো দেখতে পারেন। ফিউচারে অন্যান্য যে সেশন গুলো আসবে ওইগুলোর সাথে টাচে থাকেন। আই গেস আপনারা প্রপার ইনফরমেশন জানতে পারবেন, এবং প্রপার ইনফরমেশন জানতে পারলে অবশ্যই ফিউচারে ভালো কিছু করতে পারবেন। সো সবার জন্য শুভকামনা। ঠিক আচ্ছা, আছে, আমি এবং আরো দুটো কথা প্লিজ। বলবো শাহরিয়ার। হ্যাঁ হ্যাঁ দাদা প্লিজ। ওকে। সো আমি আমার একটু এন্ডিংটা দিয়ে দিই। তো আজকের সেশনে আমি চেষ্টা করেছি আসলে যতটুকু কথা বলা যায় বা যতটুকু প্রপারলি ইনফরমেশন প্রোভাইড করা সম্ভব হয়, কারণ এখানে হায়ার স্টাডিজে আসলে অনেক ব্যাপার থাকে, অনেক কিছু ঘাটাঘাটি করতে হয়। সেক্ষেত্রে আমি পার্টিকুলারলি সবাইকে যেটা বলবো, নিজেরা অলওয়েজ রিসার্চ করবা। যে মনে করো আজকে আমি যা দেখাচ্ছি তোমাকে সবই আমি রিসার্চ করে বের করছি, তার মানে তুমিও যদি এরকম রিসার্চ করো, প্রত্যেকটা বিজনেস স্কুলের পেজে যাও, তুমি নিজে রিসার্চ করে নিজের একটা লিস্ট তৈরি করো, নিজের ইনফরমেশন গ্যাদার করো, এতে তোমার যতটুকু আইডিয়া হবে ওইটা কিন্তু অন্য কেউ তোমাকে দিতে পারবে না। সো আমি ডেফিনেটলি, আমি যেটা প্রায় দেখি যে নেক্সট টপে অনেকেই পোস্ট করে, যেটা খুবই মানে উইয়ার্ড একটা কোয়েশ্চন, যে ভাইয়া পুরা আমাকে 10টা সেফ ইউনিভার্সিটি লিস্ট দেন। এখন কথা হচ্ছে ভাই, কার এত খায় দেয় কাম আছে যে তোমার এই বসে বসে 10টা ইউনিভার্সিটি লিস্ট বানিয়ে দিবে? এইখানে সবাই এত ব্যস্ত থাকে, নিজের নিজের সময় নিজে মানে ম্যানেজ করতে পারে না, তো কার এত ফ্রি সময় আছে যে তোমাকে বসে বসে সে এখন 10টা ইউনিভার্সিটির সেফ লিস্ট বাইর করে দিবে? তো এটা বুঝতে হবে, ইটস এ কাইন্ড অফ কমন সেন্স যে there is no free lunch, দুনিয়াতে কোনো কিছু ফ্রি না। সো কেউ কারো কাছ থেকে ফ্রি এরকম কিছু আশা হয় করার দাদা, দরকার আমি নেই। নিজেও খুবই খুবই বেশ কিছু উইয়ার্ড কোয়েশ্চেনের শিকার হয়েছি এখানে আসার পরেও। কেউ কেউ আমাকে হ্যাঁ, বলছেন আমি উনার ইউনিভার্সিটি খুঁজে দিব একেবারে, মানে আমি ইউনিভার্সিটি খুঁজে হচ্ছে হ্যাঁ, দিয়ে হ্যাঁ। দিব, এটা আমার পক্ষে কখনোই সো পসিবল না। তারপরে এখন কথা আমার হচ্ছে, কাছে এরকম রিকোয়েস্টও আছে
আমি জানি আমি না করছি না পাইরা, বাট জিনিসটা খুবই ইয়ে লাগছিল আমাকে এসওপি লিখে দেওয়ার জন্য কেউ কেউ রিকোয়েস্ট করছে, যেটা আমার পক্ষে পসিবলই না। এসওপি আমি কিভাবে লিখে দিব? এক হচ্ছে আরেকজনের এসওপি লিখাই পসিবল না, 2 নাম্বার হচ্ছে মনে করেন আসলে নিজের পড়ালেখা এত ব্যস্ত থাকা যায় যে সময়ই পাওয়া যায় না। সো এইগুলো আসলে যারা বাহিরে আসতে চাইবেন, আমি এগুলো বলতে চাই নাই, বাট যেহেতু দাদা নিয়ে আসছেন, সো যারা বাহিরে আসতে চাইবেন পড়ালেখার জন্য প্রচুর ঘাটাঘাটি করা উচিত। এটা হ্যাঁ, প্রশ্ন জিজ্ঞাসা করুন, হ্যাঁ যত পারেন প্রশ্ন জিজ্ঞাসা হ্যাঁ করেন, নো হ্যাঁ প্রবলেম, বাট ঘাটাঘাটিটা নিজের করা উচিত। হ্যাঁ, মানে এটা আসলে জাস্ট বলা, কাউকে হিউমিলেট করে না, ব্যাপারটা হচ্ছে জাস্ট হ্যাঁ জানানো যে কেউ যদি তার নিজের রিসার্চটা ইউজ করে সে কিন্তু ডেফিনেটলি একটা ভালো আইডিয়া পাবে, এবং ইউএস এডুকেশন সম্পর্কে ডেফিনেটলি ভবিষ্যতে কোনো বিজনেস স্কুলে যাওয়া না যাওয়া, কিভাবে কি করা, সবকিছু সম্পর্কে তার একটা প্রপার আইডিয়া হবে। কিন্তু গাইডলাইন মানে আমরা যে কেউ দিতে পারি যে আচ্ছা তুমি এইখানে দেখতে পারো, ওইটা করতে পারো, কিন্তু করার কাজটা ডেফিনেটলি নিজেকে করতে হবে। কাউকে পার্সোনালি বললে হবে না, ভাই আমাকে ছবিটা লিখে দেন, ভাই আমাকে ইয়াটা রেকমেন্ডেশন লিখে দেয়, মানে ইটস নট এ গুড ওয়ে, যে এগুলো নিজের করা উচিত। এবং আরেকটা যেটা বলবো, নেক্সট স্টপ যেটা আছে ওইখানে ফাইল সেকশনে হিউজ ফাইলস আছে, ফাইল সেকশনে যাইয়া মানে কথা হচ্ছে ভাই তুমি বিদেশ যাবা, তুমি স্টাইপেন্ড পাবা, এখন আরেকজন কে বসে রয়েছে যে তোমাকে খুঁজে খুঁজে 10টা ইউনিভার্সিটি বাই করে দিবে, এসওপি লিখে দিবে? এটা ডেফিনেটলি নিজের করা উচিত। আর আজকের প্রোগ্রামে ওভারঅল মানে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস ছাড়া ভালোই ছিল। আমি চেষ্টা করছি সবাইকে মানে যতটুকু আমার জানা আছে জানানোর। আর আমি অবশ্যই মানে ধন্যবাদ দেব শাহরিয়ার, শান্ত এবং মেহেদি যারা আছে, ওরা আসলে অ্যাক্টিভলি কাজ করছে এখানে, মানে ডিপার্টমেন্টের জুনিয়রদের জন্য কিছু করার। সো আমরা সিনিয়র হিসেবে যতটুকু চেষ্টা করেছি সময় দেওয়ার, বা আমরা হয়তো অত অ্যাক্টিভ না কিন্তু তারা অ্যাক্টিভ আছে, এবং তারা যেহেতু প্ল্যাটফর্ম তৈরি করছে, ডেফিনেটলি এটা ভালো একটা রেজাল্ট বা আউটকাম আসবে, এবং ভবিষ্যতে হয়তো তোমাদের অনেককে আমি ইউএসএ তে দেখতে পাবো। সো হোপ তোমরা এনজয় করছো, এবং আমার সব কথা হয়তো কারেক্ট নাও হতে পারে, আমি চেষ্টা করেছি, কারণ বারবার বলতেছি এগুলা টোটালি হচ্ছে অনেকটাই অ্যাবস্ট্রাক্ট থিং। হ্যাঁ, মানে এখানে ব্যাপারগুলো কোনো কিছুই মানে ম্যাথমেটিক্স না যে দুয়ে দুয়ে সব 4 হবে। আমার অনেক কথাই জাস্ট আমি চেষ্টা করছি ইউনিভার্সিটি ঘাটাঘাটি করে যতটুকু বলা যায়। সো এগুলাকে প্রপারলি একেবারে কংক্রিট স্টেটমেন্ট হিসেবে নিতে হবে, ব্যাপারটা এমন না যে এখন ভাইয়া বলছে জিআরই মানে এটা কংক্রিট, জিআরই এইটাই করতে হবে, দ্যাটস নট এ ফ্যাক্ট। সো মানে এটা যার যার পার্সোনাল ওপিনিয়ন অ্যাকচুয়ালি। সো নিজেদের ইনটিউশন ইউজ করে নিজেদের মতো জাজমেন্টও ইউজ করতে পারো। সো আশা করি সবাই মানে ভালো থাকবে, এবং সবার জন্য শুভকামনা রইলো যে ভবিষ্যতে হয়তো আরো অনেকেই দেখতে পাবো ইউএসএ। হ্যাঁ, সারিয়া। ওকে, থ্যাংক ইউ সাজনদা। আহ ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা এতক্ষণ হচ্ছে সেশন এনজয় করছেন, আমি জানি না এনজয় করছেন কিনা, বাট যারা সেশন দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর ফিউচারেও যারা হচ্ছে এই ভিডিওটা দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হোপফুলি যারাই হচ্ছে আপনাদের হায়ার স্টাডিজ জার্নিতে আসেন, সামডে ইউ উইল মেক ইট ইনশাআল্লাহ। টিল দেন সবার জন্য শুভকামনা। ওকে সারিয়া। ওকে দাদা, বাই।